আসুন, হাঁটতে যাবেন না? হুম, ব্রাশ করে বের হচ্ছি। তুমিও ফ্রেশ হয়ে বাইরে আসো। অর্থি ফোন রেখে দ্রুত ফ্রেশ হয়ে নিল, জামা বদলে একটা সুন্দর থ্রি পিস পরলো, চোখে হালকা করে কাজল দিয়ে বাইরে এসে ধ্রুবর জন্য অপেক্ষা করতে লাগলো। ধ্রুব এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ওকে দেখেই বোঝা যাচ্ছে রাত্রে ভালো মতো ঘুমাতে পারেনি। চেহারা কেমন যেন উস্কো খুস্কো দেখাচ্ছে, চুল আঁচড়াতেও ভুলে গেছে বোধ হয়। অর্থি হাত দিয়ে ধ্রুবর চুল ঠিক করে দিল। পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা হচ্ছিল গ্রামের ব্যাপার নিয়ে, গ্রামের লোকজন কিভাবে জীবন ধারণ করে, জীবিকা, শিক্ষা দীক্ষা এসব নিয়ে। অর্থি ধ্রুবর সাথে যত কথা বলছে ততই মুগ্ধ হচ্ছে। ছেলেটার দর্শন জ্ঞান খুবই সমৃদ্ধ, অনেক জ্ঞানের কথা বলে সে। ধ্রুব অর্থিকে নিয়ে একটা বাগানের ভিতরে এলো। নানান রকমের গাছগাছালিতে ভরা একটা বাগান, চারদিকে সবুজে সবুজে ছেয়ে গেছে। ধ্রুব অর্থিকে দাঁড়াতে বলে একটু দূর থেকে ঘুরে আসলো, এসে বলল, একটা জিনিস দেখতে গিয়েছিলাম, দেখবে চলো। কৌতূহল ভরা চোখে অর্থি ধ্রুবর সাথে এগোতে লাগলো। গিয়ে দেখলো একটা বিশাল বড় শিউলি ফুলের গাছের তলায় অজস্র ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুলের গন্ধে মাতাল হওয়ার মতো অবস্থা। এত সুন্দর ফুলের শোভা শুধু বুক ভরে ঘ্রাণ নিতেই ইচ্ছে করে। অর্থির চেহারায় বিস্ময় ফুটে উঠল। ও ফুল দেখতে দেখতে মুগ্ধ হয়ে শুধু বলতে লাগলো, এত সুন্দর কেন? ধ্রুব অর্থির মুগ্ধ চেহারা দেখে মুগ্ধ হচ্ছে। অর্থিকে বিস্মিত চেহারায় দারুণ রকম সুন্দর লাগে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই ইচ্ছে হয়। ধ্রুব ওর দিকে চেয়ে চেয়ে ওর পাগলামি দেখছে। এত সুন্দর দৃশ্য দেখে বোধহয় অর্থির মন আর বাদ মানছে না। ও ফুল কুড়াতে শুরু করে দিয়েছে, দু হাতে অনেকগুলো করে ফুল কুড়াতে লাগলো। ফুল কুড়িয়ে ধ্রুবর হাতে তুলে দিতে লাগলো। ধ্রুব হাত পেতে শিউলি ফুল নিচ্ছে ওর হাত থেকে। অর্থির চোখ খুশিতে চকচক করছে। ও বলল, এত সুন্দর ফুল। শিশির পড়তে শুরু করেছে, নরম ঘাসের উপর ভেজা পায়ে হাঁটতে দারুণ লাগবে। আসুন আমরা ভেজা পায়ে হাঁটি। হাঁটবো, আগে কিছু ফুল কুড়িয়ে নি। আচ্ছা। অর্থি ফুল করিয়ে ওনায় জড়ো করতে লাগলো। কুয়াশা পড়তে শুরু করেছে, কুয়াশার চাদরে ছেয়ে আছে প্রকৃতি। ধ্রুব ফুল করিয়ে অর্থির আঁচলে জমা করতে লাগলো। অর্থিও ফুল করাচ্ছে আর জমাচ্ছে। দুজনে আঁচল ভরে ফুল করিয়ে নিয়ে জুতা খুলে খালি পা হলো। অর্থি ওর জুতো জুড়ো ধ্রুবর হাতে দিল। তারপর আঁচলের ফুল সহ আঁচলটা হাতে ধরে খালি পায়ে হাঁটতে লাগলো। মাত্র ভোরের অন্ধকার কেটে চারদিক ফর্সা হতে শুরু করেছে। সদ্য ভোর হওয়া আলোয় অর্থির বিশুদ্ধ চেহারাটা অনেক পবিত্র আর মিষ্টি দেখাচ্ছে। আর ওর ঠোঁটে অন্যরকম গোলাপি আভা চলে এসেছে। ধ্রুব অর্থিকে নিয়ে বাগানের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। বাগানের এদিকটা শুধু ঘন ঘন গাছ, একদিকে দেয়াল, অন্যদিকে গাছের সুবিন্যস্ত সারি। ধ্রুব হঠাৎ দাঁড়িয়ে জুতো দুজোড়া মাটিতে রাখলো। অর্থি বলল, দাঁড়িয়ে পড়লেন যে? তোমাকে একটু ভালো করে দেখবো। কথাটা বলে একটানে অর্থিকে বুকে টেনে নিল। অর্থি মাথা ঘুরিয়ে আশেপাশে দেখালো কেউ দেখছে কিনা। কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এখানে এভাবে? ভোরের নতুন ফোঁটা আলোয় আমার নতুন প্রিয় মানুষটাকে একটু দেখবো। এই আবছা আলোয় কেমন লাগে আমার প্রিয় তোমাকে, একটু ভালো করে দেখি। তল থেকে শিউলি ফুলের ঘ্রাণ আসছে। ধ্রুব অর্থি ফুলের মাদকতাময় গন্ধে আকুল হয়ে আছে। তার উপর এত কাছ থেকে অর্থিকে দেখতে পেয়ে সবকিছু কেমন ঘোর ঘোর লাগছে। ধ্রুব অর্থির মুখটা দুই হাত দিয়ে ধরলো, একদম কাছ থেকে দেখতে লাগলো ওকে। অর্থির ঠোঁট কাঁপছে, পাও রীতিমতো কাঁপতে শুরু করছে। ও শুধু ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ধ্রুব ওর মুখটা ধরে একটু একটু করে কাছে এগিয়ে আসতে লাগলো। অর্থি বুঝতে পারছে ধ্রুব এখন কি করতে চাইছে। ও চোখ দুটো বন্ধ করে ফেললো। ধ্রুব আলতো করে ওর ঠোঁটে স্পর্শ করলো নিজের ঠোঁট দিয়ে। প্রথমে নিচের ঠোঁটটা দিয়ে চুষতে লাগলো, আস্তে আস্তে চলে গেল উপরের ঠোঁটে, তারপর পুরো ঠোঁটে মুখের ভিতর নিয়ে চুষতে লাগলো। এক অন্যরকম চুমু প্রাপ্তির আনন্দে অর্থির ভেতরটা তরঙ্গিত হয়ে উঠল। চুমু যত গভীর হচ্ছে তত ভালো লাগছে। ধ্রুব আস্তে আস্তে অর্থির ঠোঁট দুটো নিজের মুখের মধ্যে নিয়ে এলো। তারপর ওর জিভটা চুষতে লাগলো। জিভের সাথে জিভের স্পর্শে অর্থির ভেতরে বিদ্যুৎ চমকানো শুরু করেছে। এভাবে অনেকক্ষণ ধরে চুমু খেয়েই যেতে লাগলো ধ্রুব। অর্থি একদম আনাড়ি, ও কখনো কাউকে চুমু খায়নি, কেউ দেয়ও নি ওকে। ধ্রুবই প্রথম ঠোঁট ছুঁয়েছে ওর। তাও এরকম অভিজ্ঞ চুমু পেয়ে অর্থির শরীর কাঁপতে শুরু করেছে। ধ্রুব একটু একটু করে ঠোঁটে আলগা করে নিল, তারপর আলতো করে একটা কামড় ঠোঁটে। এরপর মুখটা ছেড়ে দিয়ে তাকালো ওর মুখের দিকে। অর্থের মুখটা লাল হয়ে গেছে, ঠোঁট দুটো গাঢ় গোলাপি হয়ে গেছে, ঘন ঘন কাঁপছে ঠোঁট দুটো। অর্থে একটু পরে চোখ মিলে তাকালো। অর্থের চোখও লাল হয়ে গেছে, লজ্জা কথা বলতে পারছে না ও। ধ্রুবর দিকে তাকিয়ে থাকতেও পারছে না, মাথা নিচু করে ফেললো। ধ্রুব আবারও মাটি থেকে জুতো জোড়া তুলে নিয়ে অর্থের দিকে তাকিয়ে বলল, অর্থে চলো। অর্থে মুচকে হাসলো। দারুণ লজ্জা লাগছে ওর। ছেলেটা এত সুন্দর করে চুমু খায় যে সুখে মরে যেতে ইচ্ছে করে। এত মিষ্টি ওর ঠোঁট দুটো, ওর মুখেও খুব সুন্দর গন্ধ। ধ্রুব হাঁটতে শুরু করেছে, অর্থিও হাঁটতে লাগলো ওর সাথে। দুজনে পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সাত সকালে এরকম একটা সুন্দর চুম্বনের স্বাদ দুজনের পুরো শরীর যেন ছড়িয়ে গেছে। শুধু হাসছে দুজনেই। ধ্রুবই আগে কথা বলল, তুমি কি রাগ করলা? হুম। তুমি বড্ড আনাড়ি। আমার কি শেয়ানা হওয়ার কথা? এই জীবনে কখনো তো চুমু খাইনি, আপনিই তো প্রথম। তবুও চুমু কিভাবে খেতে হয় শিখে রাখতে হয় না বুঝি? আস্তে আস্তে শিখে যাব। আপনি খুব সুন্দর করে চুমু খেতে পারেন, অনেক আর্ট করে চুমু খান। ধ্রুব হেসে ফেলল। আট করে চুমু খাই? ভালো লাগে তোমার? খুব। আবারও খাবো? শিওরতে হয়ে উঠল অর্থি।
ইচ্ছে করছে সারাক্ষণ ওই লাজুক সুন্দর ঠোঁট দুটো ছুঁয়ে থাকতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। বলল, এখন না, পরে। কখন? এখানে কিছুই না, বাইরে এসব করতে হয় না, বাসায় গিয়ে। সত্যি? ধ্রুব অর্থির দিকে তাকালো। ওর চোখে দুষ্টুমি খেলা করছে। অর্থি লজ্জায় লাল হয়ে গেল। ধ্রুব হাসলো। অর্থি লজ্জায় লাল হয়ে গেলে দেখতে দারুণ লাগে, ছুতে ইচ্ছে করে। অর্থিকে নিয়ে হাঁটতে হাঁটতে বাগান পেরিয়ে গ্রামের রাস্তায় চলে এলো। রাস্তা ধরে হাঁটতে লাগলো। অর্থিও হাঁটছে হাঁটছে আর হাসছে মুখ টিপে। অনেক দূর ঘুরে এসে বাসায় ফিরলো ওরা। সূর্য উঠে গেছে, ভোরের আলো ছড়িয়ে গেছে চারদিকে। বাসায় ফিরে যে যার মতো রুমে চলে গেল। অর্থি রুমে ঢুকে সুজানাকে ডেকে তুললো। সুজানা উঠে ফ্রেশ হতে গেল। অর্থি বসে বসে চুল বাঁধতে লাগলো বিভিন্ন স্টাইলে। সকালে নাস্তা করার পর সুজানা অর্থিকে নিয়ে আশেপাশের বাড়িগুলো থেকে ঘুরে আসলো। অর্থির মনটা এখন বেশ ভালো। বাড়ির কথা একদমই মনে পড়ছে না আর। একটু পর পর সুজানার ফোনটা নিয়ে ধ্রুবকে টুকটাক এসএমএস দিচ্ছে। এসএমএস করেই কথা হচ্ছে দুজনা। বেলা হয়ে গেল, বিয়ে বাড়ি একদম ফাঁকা। অনেক আত্মীয় বাসায় চলে গেলেন, কেউ আবার থেকে গেছেন। আজকে পাত্রের বাসায় বউ ভাত, সেখানে যেতে হবে। কনেকে নিয়ে আসার জন্য সবাই যাবে, অর্থিকেও যেতে হবে শুনে ওর আনন্দ হলো। ধ্রুব আর ও একসাথে অনেক মজা করতে পারবে। তবে খুব ভালো হতো যদি দুজনকে বাসায় রেখে যেত, কিন্তু সেটা তো আর সম্ভব না। বিকাল হতেই সবাই সাজুগুজু শুরু করে দিল। অর্থিও সাজলো খুব মনোযোগ দিয়ে। ওর ধ্রুবকে খুব চমকে দিতে ইচ্ছে করছে। সাজুগুজু করে বাইরে আসতে ধ্রুব সত্যি সত্যি চমকালো। হালকা মেকআপ আর লাল লিপস্টিকে অর্থিকে পুতুলের মতো লাগছে। ওর অর্থির লাল টকটকে রাঙা ঠোঁট দেখে কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ওর লাল ঠোঁট দুটো দেখার পর থেকে একটা চুম্বনের জন্য পাগল হয়ে গেল ধ্রুব। সবাই গাড়িতে গিয়ে উঠলো বরপক্ষের বাসায় যাওয়ার জন্য। অর্থিও আগে ভাগে গিয়ে গাড়িতে উঠে বসলো। ওর পাশেই সুজানা বসেছে। অর্থির বারবার ইচ্ছা করছে ধ্রুবকে মেসেজ পাঠাতে, কিন্তু পারছে না। বারবার সুজানার কাছে ফোন চেয়ে নেওয়াটা বিরক্তিকর ব্যাপার। গাড়িতে উঠে চুপচাপ বসে রইল ও। মন কেমন যেন করছে ধ্রুবর জন্য। প্রেমে পড়ার পর প্রথম অবস্থায় এমন ভয়ঙ্কর আবেগ কাজ করে। বারবার কথা বলতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে হয়, ছুঁয়ে থাকতে ইচ্ছে হয়। অর্থি কি করবে বুঝতে পারছে না। ধ্রুব বলেছিল সে অর্থির গাড়িতেই উঠবে, কিন্তু এখনো তাকে দেখা যাচ্ছে না। এদিকে গাড়িতে সবাই উঠে পড়েছে। অর্থি গালে হাত দিয়ে চিন্তা করছে। এমন সময় ধ্রুব এসে উঠে পড়লো গাড়িতে। অর্থির মনে যেন লাড্ডু ফুটে উঠলো, কিন্তু ধ্রুব বসবে কোথায়? অর্থি একদম জানালার পাশেই বসেছে। ওর পাশে সুজানা। ওকে অবাক করে দিয়ে সুজানা ওর পাশ থেকে উঠে গিয়ে ধ্রুবকে জায়গা করে দিল। ধ্রুব অর্থির পাশে বসতে যেন হাঁপ ছেড়ে বাঁচলো ও। ধ্রুব ওর ফোনটা অর্থির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো। সে কি? আপনার ফোন নিয়ে আমি কি করব? এটা এখন থেকে তুমি ইউজ করবা। মানে? মানে যা বললাম তাই, বুঝতে পারোনি? অর্থি বিস্ময়ে লুকিয়ে বলল, আর আপনি? আপাতত আমার আরেকটা সেট আছে, সেটা চালাবো। নাও, এটা রাখো। ধ্রুবর দামি ফোনটা হাতে পেয়ে চমকে গেল অর্থি। অনেকক্ষণ নাড়াচাড়া করতে লাগলো সেটা নিয়ে। মুচকি হেসে বলল, আমি একটু আগে একটা ফোনের শূন্যতা অনুভব করছিলাম, খুব করে। জানি। কিভাবে জানেন? আমিও খুব করে চাইছিলাম তুমি বারবার টেক্সট করে আমাকে খোঁজ নাও, বারবার ফোন দাও, কিন্তু সেটা পাচ্ছিলাম না। অর্থি হাসলো। গাড়ি ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যেই। ধ্রুব আশেপাশে তাকিয়ে দেখলো সবাই নিজেদের মতন ব্যস্ত। কেউ গান শুনছে, কেউ বা গল্প করছে। এই গাড়িতে শুধু টিনের ছেলে মেয়ে উঠেছে, তাই কারো দিকে কারো মনোযোগ নেই। ধ্রুব একটা হাত সিটের পিছন দিয়ে অর্থির কোমল পেট স্পর্শ করলো। শিহরিত হয়ে উঠলো অর্থি। সেখানে হাত রেখে মৃদু চাপ দিচ্ছিল আর গল্প করছিল অর্থির সাথে। নতুন একটা জীবন গড়ে তোলা স্বপ্নে বিভোর হয়ে রইল দুজনে। নানান পরিকল্পনা আঁটতে লাগলো। কার কি ভালো লাগে, কে কখন কি করতে পছন্দ করে, কি খাবার পছন্দ, কি পোশাক পছন্দ, কার গান ভালো লাগে, এরকম হাজারো ভালো লাগা খারাপ লাগাগুলো নিয়ে দুজনে কথা বলতে লাগলো। একে অপরের সাথে নিজের মনে সমস্ত লুকিয়ে রাখা ইচ্ছার কথাগুলো বলতে বলতে কখন যে জার্নি ফুরিয়ে এলো খেয়ালই রইল না। গাড়ি থেকে সবাই নেমে গেলে ধ্রুব অর্থির হাত ধরে নামালো। তারপরে দুজনে একই সাথে বাসায় প্রবেশ করলো। বিয়ে বাড়ি লোকজনে গমগম করছে, সবার হাসাহাসি হই হুল্লোড়ে মেতে রইল অর্থি। ওর জীবনে সমস্ত দুঃখের বোধহয় অবসান হতে শুরু করেছে। ধ্রুবর হাত ধরে নতুন নতুন সুখস্পর্শ অনুভব করছে ও। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে আড্ডা দিল। অর্থির চোখ বারবার ধ্রুবর দিকেই যাচ্ছিল। ধ্রুবরও একই অবস্থা। অজান্তেই অর্থির চোখে চোখ পড়ে যায় ওর। বিয়ে বাড়ি থেকে রওনা দেওয়ার পর পথে গাড়িতে উঠে যে যার আসনে বসে পড়ল। রাত হয়েছে অনেক, গাড়ির ভেতরটা একদম অন্ধকার। অর্থি সইয়ের সাথে ধ্রুব সই বারবার লেগে যাচ্ছিল। ধ্রুব কাছে টেনল অর্থিকে। একদম ধ্রুবের বুকের উপর মাথা রেখে ওর গলা জড়িয়ে ধরে রইল অর্থি। সুখে মরে যাওয়ার উপক্রম হলো ওর। ধ্রুব সই থেকে একটা সুন্দর গন্ধ আসছে, মাদকময় সে গন্ধ। অর্থি ধ্রুবর বুকে নাক ডুবে ও শরীরের গন্ধ নিতে লাগলো। বাসায় পৌঁছে আজ আর তেমন কথা হলো না। সকলেই ভীষণ টায়ার্ড। সবাই ফ্রেশ হয়ে ঘুমাতে গেল। রাতে শুয়ে শুয়ে কিছুক্ষণ মেসেজিং করে ঘুমিয়ে গেল অর্থি। পরদিন ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে লাগলো ওরা। সকাল থেকে কয়েকবার ধ্রুবর সাথে দেখা হলেও কথা হয়নি তেমন একটা। কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। অর্থি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ধ্রুবর দিকে না তাকানোর। সবার সামনে ওরা নিতান্তই ভদ্র মানুষ সেজে থাকে, যেন দুজন দুজনকে চেনেও না। বাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার ফেরার উদ্দেশ্যে রওনা দিল ওরা। বাসে অর্থি ও সুজানা পাশাপাশি বসলো। অর্থির বাবা মা সামনের সিটে একসাথে বসেছেন। ধ্রুবকে একাই বসতে হলো অন্য সিটে।
গ্রামে যাওয়ার দিনের কথা স্মরণ করে অস্থিরতা কাজ করছে ধ্রুবের ভিতরে। সেদিন অর্থি ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, অথচ সেদিন ওর প্রতি সেরকম কোনো ফিল ছিল না। আজকে অর্থিকে খুব করে কাছে চাইছে, অথচ আজকে পাচ্ছে না, শুধু দীর্ঘশ্বাস ছাড়তে হচ্ছে। অর্থি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে ধ্রুবর দিকে আর হাসছে। সদ্য প্রেম হয় মানুষ দুটো একে অপরকে কিভাবে পেতে চাইছে সেটা কারোরই বোঝার সাধ্য নেই। বাসায় পৌঁছাতে বিকাল গড়িয়ে এলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে রান্না করে নিল আম্মু। তারপর খাওয়া দাওয়া করেই যে যার মতো বিশ্রাম নিতে লাগলো। অর্থে এক ফাঁকে এসে দেখলো বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছেন। সুজানাও নিজের রুমে শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেছে। এই সুযোগে ও ধ্রুবের রুমে উকি দিল, দেখলো ধ্রুব উপর হয়ে শুয়ে ঘুমোচ্ছে, একদম খালি গা ও একটা কোয়ার্টার প্যান্ট পরা। গায়ে পায়ে লোমগুলো দেখে শিহরণ যাচ্ছে ভেতরে। ধ্রুবর পা তেমনি ফর্সা, তেমনি সুন্দর। ঘন ঘন লোমগুলো বিস্তৃত হয়ে জড়িয়ে পড়েছে পায়ে। অর্থে অনেকক্ষণ ফেল ফেল করে চেয়ে থেকে এসে ওর বিছানার পাশে দাঁড়িয়ে রইল। পুরো পিঠটাই উন্মুক্ত, অনেক সুখ লাগছে দেখে, স্পর্শ করতে ইচ্ছা করছে। কিছু না ভেবে অর্থি ওর পিঠের উপর হাত রাখলো। হাত রাখা মাত্রই চমকে উঠে মাথা তুলে তাকালো ধ্রুব। অর্থি জিজ্ঞাসা করলো, তুমি ঘুমাওনি? জেগে জেগে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন? সে অনেক কিছু। তুমি এই সময়ে আমার রুমে কেন? আব্বু আম্মু দুজনেই বাসায়, ওরা দেখে ফেললে সমস্যা হবে। আব্বু আম্মু তো দুজনেই ঘুমোচ্ছে। তবুও এত বড় রিস্ক নেওয়াটা উচিত হয়নি। তুমি ভুলেও আমার রুমে আসবা না, ঘুণাক্ষরেও যেন কেউ কিছু বুঝতে না পারে, ওকে? অর্থি মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, আর আসবো না, আর আপনার সাথে কথাও বলবো না। কিন্তু আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করলে কি করব? দেখা তো সারাক্ষণ হবেই রে পাগলি। আব্বু আম্মু সকালে অফিসে চলে গেলে বাড়ি একদম ফাঁকা, তখন যত মন চাই দেখো, কিন্তু ভুলেও ওদের সামনে আমার কাছে আসবা না, আমার দিকে তাকাবেও না। আচ্ছা। অর্থি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ধ্রুব আস্তে করে ডাকলো, অর্থি। অর্থি দাঁড়িয়ে পড়ে বলল, কি? ধ্রুব বিছানা থেকে নেমে এসে অর্থিকে জড়িয়ে ধরলো বুকে, শক্ত করে ধরতে ধরতে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। কখনো যাব না, তুমিও যেও না কখনো। ধ্রুব ওকে ছেড়ে দিল। মাথা বাড়িয়ে দেখলো কাউকে দেখা যায় কিনা। আব্বু আম্মুর ঘরের দরজার দিকে তাকিয়ে অর্থি নিজের রুমে চলে আসলো। রাতের খাবার খাওয়ার সময় একই টেবিলে বসে খেয়ে নিল ওরা, কিন্তু ধ্রুব ও অর্থি ঘুণাক্ষরেও একজন একজনের দিকে তাকালো না। কাউকে বুঝতে যাওয়া যাবে না ওদের মাঝে কোনো ব্যাপার চলছে। ধ্রুব ও সুজানা অর্থি টিউশনির ব্যাপারে কথা বলল। ধ্রুব বলল সে নিজেই প্রতিবেদীর সাথে কথা বলে টিউশনি ঠিক করে দেবে। সুজানাও সেটাই করতে চাইল। অর্থি বলল অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবে, কিন্তু ধ্রুবর বাবা বললেন, আমাদের বাসায় থাকতে তোমার অসুবিধা কি? অর্থি আমতা আমতা করে বলতে চাইছিল অযথা ওনাদের ঝামেলা বানানোর কি দরকার। আন্টি এই কথা শুনে রাগ দেখালেন ওকে, বললেন, তুমি তো আমাদের মেয়ের মতোই। অর্থি মনে মনে খুব খুশি হয়ে উঠলো। সে নিজেও তো থেকে যেতে চায় এই বাড়িতে, অন্তত ধ্রুবকে যখন তখন দেখতে পাওয়াটাই তো শান্তি। পরপর 2 দিন কেটে গেল। অর্থিকে 3টা স্টুডেন্টস পড়ানোর টিউশনি দেওয়া হয়েছে। সকালে উঠে 2জনকে পড়িয়ে আসে আর রাতে 1জনকে। সারাদিন বাসায় বসেই কাটিয়েছে এই 2 দিন। একটু স্বাভাবিক হলে আবার ভার্সিটিতে রেগুলার যাওয়া আসা করবে। ধ্রুবর সাথে প্রায় সবসময় দেখা হয়। একই বাসায় থেকেও 2জনে এমনভাবে চলাফেরা করে যেন একে অপরকে চেনেও না। এদিকে লুকিয়ে লুকিয়ে ফোনে ঠিকই প্রেম চালিয়ে যাচ্ছে। একই টেবিলে বসে খাবার খাচ্ছে, সবাই একসাথে গল্প করছে, সবই হচ্ছে, কিন্তু ধ্রুব একবারও ভুলে অর্থির দিকে তাকায় না, অর্থিও তাকায় না। এমন ভাব যেন একজন একজনের সাথে কখনো কথাও বলেনি। সন্ধ্যা হয়েছে অনেক আগেই। সকালবেলা থেকে বৃষ্টি নেমেছে, সাথে খুব ঝড়ো বাতাসও বইছে। বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, থেকে থেকে খুব জোরে জোরে বাজ পড়ার শব্দ হচ্ছে। বাসায় অর্থি ও সুজানা। সুজানার বাবা মা ও একটা সুন্নতে খাতনার দাওয়াত খেতে গিয়েছিলেন, এখনো ফেরেননি। ধ্রুবও বাইরে থেকে এখনো ফেরেনি। এদিকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। অর্থি ও সুজানা বসে গল্প করছে। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে। তাছাড়া এমন ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগ থাকার কথাও না। মোম জ্বালিয়ে রেখে 2 বান্ধবী বসে গল্প করছে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। সুজানা গিয়ে দরজায় জিজ্ঞাসা করলো, কে? ওপাশ থেকে ধ্রুবর গলা ভেসে আসলো, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সুজানা দরজা খুলে দিল। ধ্রুব ভেতরে ঢুকে বলল, বাইরে তো প্রচন্ড ঝড় হচ্ছে। সুজানা কিছু না বলে দরজা লাগিয়ে দিল। ধ্রুব জিজ্ঞাসা করলো, বাবা মা ফেরেনি? না, রাত হয়ে এসছে। রাতের খাবার এখনই খাবি? একটু বৃষ্টি কমুক, তারপর খেয়ে নেই। তুই কি বৃষ্টিতে বসে বসে খাবি নাকি? কথাটা শুনে খিলখিল করে হেসে উঠলো অর্থি। ধ্রুব মাথা তুলে তাকিয়ে দেখলো অর্থির পাশে এসে দাঁড়িয়েছে। ও অর্থিকে দেখে হাসলো। অর্থিও মুচকি আসলো। ধ্রুব ওর বাবাকে ফোন দিয়ে কথা বললো। তারপর বলল, আব্বু আম্মু আজ আসবে না, আমাদের খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে বলেছে। কথাটা বলেই তাকালো অর্থির দিকে। ধ্রুবর চোখে চোখ পড়তে অর্থির চেহারা উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। কেঁপে উঠল অর্থি। ধ্রুবর চোখে কি যেন একটা আছে, সেটা প্রতি মুহূর্তে ভেতরে কাঁপন ধরিয়ে দেয়। ধ্রুব ইশারায় কিছু একটা বলতে চাইলো, বুঝতে পারলো না অর্থি। সুজানা ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে টেবিলে গিয়ে খাবার রেডি লাগলো। রাত হয়েছে অনেক আগেই, এবার খেয়ে নেওয়া দরকার। একসাথে বসে খাবার খেলো 3জনে। ধ্রুব খেয়ে উঠে বলল, তোরা ভয় পাস না, ঘুমিয়ে যাস। সুজানা বলল, তুই ঘুমাবি? তাছাড়া এই রাতে তোর ঘুম আসবে? বলেই মুখ টেপে হাসলো। ধ্রুব ওর হাসির ধরন দেখে ওকে মারার জন্য ছুটে গেল। সুজানা পিছিয়ে গিয়ে বলল, আমি বরং মাঝখানে না থাকি, যাই। চাই মানে? সুজানা বলল, আজকে রোমাঞ্চকর রাত,
ঝুম বৃষ্টি হচ্ছে, এমন রোমান্টিক ওয়েদারে কি আর ঘুমানো যায়? তাহলে করবিটা কি? আমার কথা বাদ দে, তোরা এনজয় কর গিয়ে, কাউকে বলবো না। ধ্রুব আবারও মারার জন্য ছুটে গেল সুজানাকে। সুজানা এক ছুট দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অর্থি দরজার দিকে তাকিয়ে বলল, এ কেউ দরজা লাগালো কেন? আমি শোবো না? ধ্রুব একটু এগিয়ে এলো অর্থির কাছে। অর্থির কোমরে হাত দিয়ে হ্যাচকা টান দিয়ে ওকে বুকে টেনে নিল। অর্থি কেঁপে উঠলো একদম। ধ্রুব ওকে কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে বলল, আজ আমার সাথে ঘুমাবে? অর্থি রীতিমতো কাঁপতে শুরু করেছে। কাঁপতে কাঁপতে বলল, মানে তোমার সাথে ঘুমাবো? আমার সাথে সারা রাত আমার বুকে মাথা রেখে ঘুমাবে। আমার সেটা ইচ্ছে করছে খুব, কিন্তু ভয় হয়েছে। ভয় হবে কেন? অর্থি তাকালো ধ্রুবর চোখের দিকে। ধ্রুব অর্থির চোখে লাজুক হাসি ও ভয় একই সাথে দেখতে পেল। মেয়েটা ভয় পেয়েছে খুব, সেটা বোঝাই যাচ্ছে ওকে দেখে। ধ্রুব কিছু বলল না আর। অর্থিকে আচমকা কোলে তুলে নিল। অর্থি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। বিদ্যুৎ নেই, অন্ধকারে কিছুই দেখা যায় না। ধ্রুব অর্থিকে কোলে নিয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে নিজের রুমের দিকে গেল। মোবাইলে টর্চ জ্বালিয়ে রুমে ঢুকে টর্চ নিভিয়ে মোবাইল রেখে দিল বিছানার উপর। অর্থিকে বিছানায় শুয়ে দিল ধ্রুব। অন্ধকারে শুয়ে ধ্রুবর উপস্থিতি টের পাচ্ছিল অর্থি। ধ্রুব শরীরের গন্ধ নাকে এসে লাগছে প্রতি মুহূর্তে। অর্থি কোনো কথাই বলতে পারছে না। ধ্রুব বিছানায় অর্থির পাশেই শুয়ে পড়ল। অর্থি রীতিমতো কাঁপছে, কোনো কথা বলতে পারছে না ও। ধ্রুব অর্থিকে জড়িয়ে ধরলো শক্ত করে, আলতো করে ঠোঁট দিয়ে স্পর্শ করলো অর্থির কপালে। অর্থি অন্ধকারে চোখ মেলে তাকাতে পারলো না, চোখ বন্ধ করে ফেললো। ধ্রুব আলতো করে ওর মাথাটা চেপে ধরলো। এক হাতে গালটা ধরে আরেক হাতে অর্থির চুলের পেছনে হাত রাখলো। চুলগুলো এক হাতে সরিয়ে আলগোছ করে উপরে তুলে দিয়ে অর্থির গলায় মুখ রাখলো। ধ্রুবর গরম নিঃশ্বাসে রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হলো অর্থির। ওর গলায় অর্থির নিঃশ্বাস পড়ছে। ধ্রুব একটু একটু করে অর্থির গলায় নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। অর্থি শুধু কেঁপে যাচ্ছে। ধ্রুব গলায় আলতো চুমু দিতে দিতে মুখে চলে এলো। এদিকে ওর হাতটা কোথা থেকে কোথায় চলে গেল তার কোনো ঠিকানা নেই। দিক ওদিক খেলা করতে লাগলো অর্থির কোমল শরীরে। কতক্ষণ এভাবে পাগলামি চললো ওরা কেউই জানে না। কয়েকটা চুমু দিয়ে ধ্রুব থেমে গেল। অর্থি বলল, কি হলো ধ্রুব? আর আগাবো না। আদর করতে করতে ধ্রুব হঠাৎ থেমে গেল। কেন বুঝতে পারলো না অর্থি। ধ্রুব হাতে ধ্রুবর মুখটা ধরে বলল, তুমি কি আমাদের সুখী নাও ধ্রুব? ধ্রুব অর্থিকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু খেয়ে বলল, না রে পাগলি, আসলে আমি ভাবছি অন্য কথা। কি কথা? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো অর্থি। ধ্রুব বলল, এভাবে আগাতে আগাতে পুরোপুরি কন্ট্রোল হারিয়ে কোনো অন্যায় করে ফেলা ঠিক হবে না অর্থি। আমি যদি কোনো কারণে তোমাকে বিয়ে করতে না পারি তখন কি হবে তোমার? ধ্রুবর মুখে এমন কথা শুনে বিস্মিত হলো অর্থি। অবাক হয়ে বলল, ধ্রুব তুমি এমন করে ভাবছো? অর্থি, আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি তবে যে অন্যায় হয়ে যাবে তোমার সাথে। আমি আর এসব করতে চাই না অর্থি, প্লিজ কিছু মনে করো না। অর্থি ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আমি খুব খুশি হয়েছি তোমার চিন্তা ভাবনা আর মানসিকতা দেখে। আমাকে তোমার বুকে মাথা রেখে ঘুমোতে দেবে তো? ধ্রুব হেসে বলল, সেটা তো দেবই। তুমি আজকে সারা রাত আমার বুকে মাথা রেখে ঘুমাও। রাতে আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না তো? সেই বিশ্বাস আমার উপর রাখতে পারো। এত কাছে পেয়েও যখন নিয়ন্ত্রণ করতে পারলাম তখন সারা রাত পারবো। অর্থি ধ্রুবকে শক্ত করে জাপটে ধরে রইল। ধ্রুব বলল, আমার পাগলিটা, সমস্ত ভালোবাসা আর আদর তোমার জন্য তুলে রাখলাম। সারা জীবন তো পাবোই রে। অর্থি ধ্রুবর বুকে মুখ গুজে প্রশান্তির নিঃশ্বাস নিল। ধ্রুব অর্থিকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। বাইরে প্রবল বর্ষণ হচ্ছে। দুজন শোকে মানুষ একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অনেক রাত অবধি গল্প করলো দুজনে। টুকটাক খুনসুটি, একটু মারামারি, আধুরে আধুরে ঝগড়া, একে অপরকে কাতুকুতু দেওয়া, চিমটি দেওয়া, এরকম হাজারো খুনসুটি করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরের সুন্দর আবহাওয়াও ওদের মনে সুন্দর প্রভাব ফেলেছে। বালিশ দিয়ে তুমুল মারামারি করতে করতে বালিশ ছিঁড়ে তুলো বেরিয়ে পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে গেল। ধ্রুবর গায়ে, মাথায়, চুলে তুলা মাখিয়ে দিল অর্থি। মোমের আলোয় ফর্সা ছেলেটাকে তুলো মেখে অদ্ভুত রকমের সুন্দর দেখাচ্ছিল। সে অবস্থা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল অর্থি। রাত অনেক বেড়ে গেল। ধ্রুবর বুকে মাথা দিয়ে শুয়ে শুয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে লাগলো অর্থি। ভবিষ্যতে কিভাবে দুজনের সম্পর্ক পূর্ণতা পাবে, কিভাবে সবকিছু সামাল দিবে, বাসায় কিভাবে সব ম্যানেজ করবে, এরকম অনেক প্ল্যান করে ফেললো দুজন মিলে। অর্থি ধ্রুবকে বলল, এত সুখ কি আমার কপালে সইবে গো? আমার যে বড্ড ভয় হয়। ধ্রুব ওকে অভয় দিয়ে বলে, কিসের ভয় জান পাখি? আমি আছি না, আমি সবকিছু সামলে রাখবো, তোমাকে আগলে রাখবো। আমাকে যদি কখনো ছেড়ে যাও আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারো? এসব কথা বলতে হয় না অর্থি সোনা, আমাদেরকে কেউই আলাদা করতে পারবে না। তবুও ভয় হয়। আচ্ছা ধ্রুব, তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো? কোনোদিনও ভুল বুঝবো না অর্থি পাখিটা। তোমার মতো ভালো একটা মেয়েকে কি আমি ভুল বুঝতে পারি? অর্থি ধ্রুবর কথাগুলো শুনতে শুনতে খুশিতে মুখর হয়ে উঠছিল। ধ্রুবকে জড়িয়ে ধরে আনন্দে উল্লিত হয়ে যাচ্ছিল। ধ্রুবর বুকে মুখ লুকিয়ে শ্বাস নিচ্ছিল আর বলছিল, কি সুখ গো তোমার বুক, কি সুখ গো তোমার বুকে, বড্ড সুখ। আরো কতদিন পর যে সারা জীবনের মতো আপন করে পাবো তোমায়। ধ্রুব বলল, আমাকে একটা ভালো জব নিতে দাও, নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর বাসায় জানাবো তোমাকে বিয়ে করতে চাই। আমার আব্বু আম্মু তোমাকে অনেক ভালো মেয়ে মনে করে। তুমি আরো একটু ভালো আচরণ করবে ওদের সাথে,
ওদের মন জয় করে নেবে, তাহলে আমাদের রিলেশনটা পূর্ণতা পেতে আরো ভালো হবে। বুঝতে পেরেছো? অর্থি মুখটা করুণ স্বরে বলল। তবুও যদি ওনারা রাজি না হয়? তাহলে আমি তোমাকে একাই বিয়ে করে এনে বাসায় তুলবো। বাসায় যদি উঠতে না দেয়? দেবে। আব্বু বদমেজাজি হলেও এতটুকু বিশ্বাস আছে যে আমাকে ত্যায্য করবে না। আর যদি উঠতে নাও দেয়, সমস্যা নেই, আমি ওনাদের একমাত্র ছেলে। কটা দিন গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি এই বাজে চিন্তা মাথায় আনিও না প্লিজ। দেখবা ভালোভাবে আমাদের রিলেশন বিয়ে অবধি পৌঁছাবে। অর্থি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই যেন হয়। বাবার ঘরে অনেক দুঃখে লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছি, এখন যদি একটু সুখের দেখা মেলে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে সুখ দুঃখের সব কথা বলতে বলতে রাত প্রায় শেষ হতে চলল। শেষ রাতে অর্থি একটু ঘুমিয়ে পড়ল। সুজানার ঘুম ভাঙল সকাল 8টার দিকে। ও উঠে অর্থিকে ডাকতে এলো না, নিজেই নাস্তা বানিয়ে টেবিলে নাস্তা রেডি করে রেখে খেয়ে দিয়ে আবারও রুমে গিয়ে নিজের কাজ করতে লাগলো। অর্থির ঘুম ভাঙল 9টায়। একটা উষ্ণ শরীরের সাথে লেপ্টে আছে দেখে ও বুঝতে পারলো ধ্রুবর বুকে গুটি সুটি মেরে ঘুমোচ্ছে ও। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো, সত্যি সত্যি ধ্রুবর বুকে ঘুমাচ্ছে দেখে লজ্জায় লাল হয়ে উঠলো। কখন যে ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হয়েছিল, কিন্তু এখন সবকিছু দিনের আলোয় দেখতে পেয়ে ওর লজ্জা লাগলো। ধ্রুব এখনো ঘুমাচ্ছে। ধ্রুবর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল অর্থি। অনেকক্ষণ হাঁ করে ফ্যাল ফ্যাল করে ধ্রুবর মুখের পানে চেয়ে রইল। ছেলেদের মুখও এত মায়াবী হয়, আগে জানা ছিল না ওর। ছেলেদেরকে সবসময় কঠিন মনে হতো অর্থির। নিজের বাবার কঠিন আর বাজে রূপটাই দেখেছে সবসময়। ধ্রুবর মতো ভালো মনের একজনকে দেখে ওর স্বপ্ন স্বপ্ন লাগে সবকিছু। আর ধ্রুব হচ্ছে সেই স্বপ্নের রাজকুমার। সত্যি স্বপ্নের মতো হঠাৎ এসে জীবনটা রাঙিয়ে দিতে শুরু করলো। অর্থি নিজের জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছিল সমস্ত ইচ্ছে, সুখ। ধ্রুবর হাত ধরে সবকিছু আবারও ফিরে এসেছে ওর জীবনে। ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবারও নতুন করে দেখতে শুরু করেছে ও। একটু উঠতে চেষ্টা করলেই ধ্রুব হাত টেনে ধরলো ওর। অর্থি চমকালো খানিকটা, বলল, জেগে আছো? ধ্রুব একটু ঘুম জড়ানো গলায় বলল, একটু আগে ঘুম ভাঙলো। আমারও একটু আগেই ঘুম ভেঙেছে। তুমি বুঝতে পেরেছিলে? পেরেছিলাম। তাহলে ঘুমানোর ভান করে শুয়েছিলে কেন? ভালো লাগছিল, মনে হচ্ছিল বউকে বুকে নিয়ে ঘুমাচ্ছি। আহ কি সুখ। অর্থি হেসে বলল, তুমি খুব ভালো ধ্রুব। রাতে আমাকে এত কাছে পেয়েও তুমি কোনো সুযোগ নাওনি। এত ভালো কেন তুমি? অর্থি, আমি তোমাকে যখন তখন ছুতে পারছি, নিজের মতো করে পাচ্ছি। এগুলো কি কম হলো? আমি তোমার কাছে অনেক কিছুই পেয়েছি। একদিন সুযোগ পেয়ে শরীরের স্বাদ নিয়ে সব সুখ নষ্ট করতে চাই না অর্থি। আমরা অনেক ভালো আছি। অর্থি বলল, এই জন্যই তোমার প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেছে গত রাতের পর। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনো একান্তই একা পেলে হয়তো আমাকে ইচ্ছে মতো। ধ্রুব ওকে থামিয়ে দিয়ে বলল, না রে পাগলি, কালকে আমার মাথায় একটা জিনিসই খেলা করছিল। বারবার মনে হচ্ছিল আমি যা পেয়েছি সেটাই তো অনেক, এর চেয়ে বেশি কিছু ভোগ করার অধিকার এখনো আমার হয়নি। আমি যদি কোনো কারণে তোমাকে বিয়ে করতে না পারি, তাহলে তোমার মতো একটা ভালো মেয়েকে ঠকানো হবে। আমি সেটা করতে চাই না। অর্থি বলল, তুমি সত্যিই খুব ভালো। আর একটা কঠিন সত্য কি জানো অর্থি? শারীরিক সম্পর্ক হয়ে গেলে তোমার প্রতি এখন যে টান আর আকর্ষণ কাজ করে, পরে হয়তো আর সেটা থাকবে না। কেন থাকবে না? ভালোবাসা মানে হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করব কবে তোমাকে আমার করে পাবো। সেই পাওয়াটা যদি এখনই পেয়ে যাই, আকর্ষণ তো কমাটাই স্বাভাবিক, তাই না বলো? অর্থি ধ্রুবর দিকে অনেকক্ষণ চেয়ে রইল। ছেলেটা এত সুন্দর করে ভাবে, এত সুন্দর ভাবনা কোথা থেকে আসে ওর? অর্থি ভেবেছিল ধ্রুব হয়তো আর সব ছেলের মধ্যে যখন তখন সুযোগ পেলে ওকে ব্যবহার করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে একদিন ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু ধ্রুবর মনুষ্যত্ব আর বিবেকবোধ দেখে ধ্রুবর প্রতি মনোভাব বদলে গেল ওর। এখন আর কোনো অবিশ্বাসের জায়গা নেই ওর ভেতরে। ও আগের যে ভয়টা পেত সেটা এখন আর একটুও নেই ওর মধ্যে। একটা সম্পর্কে সুখী হতে বিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রয়োজন। ধ্রুব নিজেই সেটা পরিপূর্ণভাবে স্থাপন করে দিল। ধ্রুব ইজ গ্রেট, অর্থি বলল। এখন আমি বাইরে যাই, সুজানা কি ভাববে বলো তো আমাদের? আমার তো লজ্জা লাগছে ভীষণ। সুজানাকে বলে দিও আমাদের মাঝে সেরকম কিছু হয়নি। ও যেন তোমাকে অযথা ভুল না বোঝে। সুজানা আমার বেস্ট ফ্রেন্ড, ও অন্তত আমাকে ঠিকঠাকই বুঝবে। দেখেছো অনেক বেলা হয়েছে, এবার তো ওঠো। ধ্রুব উঠে বসলো বিছানার উপর। অর্থি বলল, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ধ্রুব সোনা। ঘুম থেকে উঠলে কাউকে এতটা সুন্দর লাগে আমার জানা ছিল না। তাই নাকি? এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে মুখ না ধুয়েই একবার বারান্দায় গিয়ে দাঁড়াবা, আমাকে কল দিবা, আর আমি এসে তোমার এই ঘুম চেহারাটা দেখবো। বড্ড কিউট লাগছে ধ্রুব বাবু। তোমাকেও। তোমার ঘুমন্ত চেহারাটাও অনেক মায়াবী। তুমি আমার চেয়েও বেশি মায়াবী ধ্রুব। না, তুমি বেশি মায়াবতী। এখন কি এসব নিয়ে ঝগড়া করবা? এমনিতেই অনেক রাত অবধি দুজনে খুনসুটি আর ঝগড়া করতেই চলে গেছে। ধ্রুব হাসতে লাগলো। অর্থি উঠে বিছানাটা ঝেড়ে গুছিয়ে দিল, তারপর বলল, তুমি ফ্রেশ হয়ে আসো তো, যাও। আমি ফ্রেশ হয়ে নিই।
নাস্তা করে এসে এই মেঝের তুলাগুলো পরিষ্কার করতে হবে। ধ্রুব বলল, তুমি দেখি অনেক কাজ জানো, প্রতিদিন মায়ের কাজে হেল্প করো, রান্না বান্নাও করো দেখছি। করতে হবে না, তোমার মায়ের মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছি। কাজ করে দিলে সব মহিলাই খুশি হন। আমি কাজ করে দিলে তোমার আম্মু আমাকে অনেক আদর করবে। এইভাবে চালিয়ে যাও, অবশ্য বিয়ের পর তোমাকেই করতে হবে। সে আমি জানি, আমার অনেক ইচ্ছে শাশুড়ির সেবা করা। এখন একটু বরের সেবা করো ম্যাম। অর্থি কোমরে হাত দিয়ে বলল, কি সেবা? আমার কপালে একটা চুমু দেওয়া যাবে? অর্থি হেসে বলল, এটা বুঝি সেবা হলো? অবশ্যই, বউয়ের জন্য স্বামীকে ভালোবাসাও সেবা। অর্থি হাসতে হাসতে ধ্রুবর মাথার ধরে কপালে একটা চুমু এঁকে দিল, বলল, এটাকে বলে ভালোবাসা। আর কেউ নজর দেবে না আমার বাবুটার দিকে। এবার লক্ষ্মী বউয়ের মতো আমার চা নিয়ে আসো, যাও স্বামীর সেবা করো। অর্থি হেসে বলল, যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি চা নিয়ে আসছি। ধ্রুব বাথরুমে ঢুকে গেল। অর্থি নিজেও ফ্রেশ হয়ে চা হাতে নিয়ে এসে দাঁড়িয়ে রইল ধ্রুবর রুমে। এভাবে গুটি গুটি পায়ে এগিয়ে চলছিল ওদের ভালোবাসা। মাঝখানে বেশ কিছুদিন কেটে গেছে। অর্থি সারাক্ষণ পড়াশোনা, টিউশনি আর বাসার কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে। ধ্রুবর মাকে সব ধরনের কাজে সহায়তা করার চেষ্টা করে ও। ধ্রুবর বাবার কাপড় চোপড় গুছিয়ে রাখে, প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেয়, এরকম ছোটখাটো সব কাজ নিজ দায়িত্বে করে দেয় ও। তাই বাড়ির সবাই ওকে ভীষণ ভালোবাসে এখন। ধ্রুবের বাবা মায়ের কাছে অর্থি এখন নিজের মেয়ের মতোই হয়ে গেছে। এত অল্প সময়ে মেয়েটি সবার মন জয় করে নেবে ভাবতেও পারেনি ধ্রুব। সত্যি মেয়েটির মধ্যে অনেক গুণ আছে। ভার্সিটি থেকে ফিরে রুমে ঢুকে অর্থি দেখলো একটা মেয়ে এসেছে। সুজানা পরিচয় করে দিল মেয়েটির সাথে। ওর খালাতো বোন, নাম নিধি। মেয়েটি দেখতে বেশ সুশ্রী, কথাবার্তা অনেক মার্জিত। মুহূর্তে একটু আলাপ করে ভাব জমে গেল অর্থির সাথে। অর্থি নানান বিষয় নিয়ে কথা বলতে বলতে মুখরিত করে তুললো ঘরটা। বাকি দিনটা একসাথে গল্প করেই কাটালো ওরা। নিধি অনেক মিশুক টাইপের মেয়ে। নিজের ফ্রেন্ড সার্কেল, রিলেশন করে কিনা, কেমন ছেলে পছন্দ, কেমন ছেলেরা ওকে প্রপোজ করে, এই ধরনের অনেক কিছু নিয়ে গল্পে মেতে উঠলো অর্থির সাথে। অর্থিও জমে গেল গল্পে, কিন্তু ধ্রুবর সাথে রিলেশনের ব্যাপারে কোনো কিছু ইঙ্গিত দিল না। ওটা একান্তে ওদের দুজনের আর সুজানার মধ্যেই সীমাবদ্ধ। সন্ধ্যার আগে আগে ধ্রুব বাসায় ফিরল। অর্থি নাস্তা ও চা দিয়ে এলো ওর রুমে। রুমে একা পেয়েও ধ্রুব অর্থির সাথে সেভাবে কোনো কথাই বলল না, এমনকি ভালোবাসার দৃষ্টিতে তাকালোও না। অর্থি বলল, চা ভালো হয়নি? হয়েছে। সারাদিন কি করলে? এই তো তোমার কাজই নিধি এসছে, তার সাথে আড্ডা দিলাম। নিধি এসেছে? কই, দেখলাম না যে। আমাদের রুমে আছে। আর কিছু লাগবে তোমার? না। টিউশনিতে যাবা কখন? একটু বাদেই বের হব। ও আচ্ছা। ধ্রুব আর কিছু না বলে চায়ে চুমুক দিতে লাগলো। সবসময় ওদের মাঝে এ ধরনের কথাবার্তাই চলে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু যখন ধ্রুবর বাবা মা দুজনে অফিস চলে যান, বাসা একদম ফাঁকা থাকে, তখন অর্থিকে কোলে নিয়ে বসে থাকে ধ্রুব। লুকোচুরি এই প্রেমের মজাই অন্যরকম। সন্ধ্যার পর টিউশনিতে চলে গেল অর্থি। নিধি এসে গল্প জমালো ধ্রুবর সাথে। নিধি ধ্রুবর ছোটবেলার খেলার সাথী ছিল। যদিও নিধি ধ্রুবর চেয়ে বয়সে অনেক ছোট, তারপর ওদের বেশ ভাব ছিল আগে। ধ্রুব ওকে ছোট বোনের মতোই দেখে, কিন্তু নিধি মনে মনে ধ্রুবকে পছন্দ করে। কখনো আকার ইঙ্গিতে বুঝতে দেয়নি, কিন্তু মনে মনে একটু একটু ভালোবাসে ধ্রুবকে। নিধির সাথে আড্ডা দিয়ে ধ্রুব বাইরে গেল ফ্রেন্ডদের সাথে দেখা করতে। বাইরে থেকে ফিরলো রাতে। বাসায় এসে সবাই মিলে একসাথে বসে ডিনার করলো। ডিনারের পর রুমে গিয়ে কল দিল অর্থিকে। অর্থি তখন নিধি ও সুজানার সাথে আড্ডা দিচ্ছিল। ধ্রুবর কল পেয়ে অর্থি বলল, আমার বয়ফ্রেন্ড, থাকো, কথা বলে আসি। একই বাসায় পাশাপাশি রুমে থেকে ওরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে। কথা বলতে বলতে একবার দেখতে ইচ্ছে হলে একে অপরকে বলে, একবার বারান্দায় আসবা, একটু দেখতাম তোমাকে। অপরজন বারান্দায় এসে দাঁড়ায়। এভাবেই প্রেম এগোচ্ছিল। আজকেও ঠিক সেভাবেই কথা হচ্ছে দুজনাতে। অর্থি বেলকনিতে গিয়ে কথা বলছে ফোনে। অনেকক্ষণ ধরে ফোনে কথা বলল। পাশাপাশি রুমে থেকে ফোনে কথা বলবে, এটা অন্যের ধারণারও বাইরে। কাজে অর্থিও যেন কোনোভাবে ধ্রুবর সাথে সম্পর্কিত, সেটা মাথাতেই এলো না নিধির। অর্থি কথা বলা শেষ করে শুতে এলো। নিধি বলল, ভালোই তো। অর্থি জিজ্ঞেস করলো, কি? অনেকক্ষণ ধরে কথা বললা, কেমন প্রেম চলে? খুবই ভালো। আর তোমার বয়ফ্রেন্ড কেমন? তার গল্প তো শোনালে না। অর্থি একটু সময় নিয়ে বলল, আমার বয়ফ্রেন্ডের মতো ছেলে দুনিয়াতে মেলা ভার। খুব ভাগ্য করে ওরকম একটা ছেলেকে পেয়েছি আমি। আমার সত্যিই নিজেকে অনেক লাকি মনে হয় ওর জন্য। সে আমাকে যথেষ্ট সম্মান দেয়। একদিন রাতে আমরা একই বিছানায় ঘুমিয়েছি, অথচ সে আমাকে বাজে মতলবের টাচও করেনি। বলেছে ভালোবাসা মানেই অপেক্ষা। অর্থি কথাটা বলাতেই সুজানা ওর দিকে তাকিয়ে হাসলো। সুজানা তো জানেই সবটা। অর্থি এমন ভাবে বলছে যাতে যে কোনো মেয়েরই হিংসে হবে। নিধিরও বোধ হয় হচ্ছে। নিধি বলল, বাহ, খুব ভালো তো ছেলেটা। কিসে পড়ে? সে এমএ করেছে আর জবে ট্রাই করছে। বাহ, তাহলে তো আরো ভালো। দেখতে কেমন গো তোমার বয়ফ্রেন্ড? পিক থাকলে দেখাও না। অর্থি মধুর ভঙ্গিতে হাসলো। আমার বয়ফ্রেন্ডের পিক নাই গো ফোনে।
সুজানা ফোনটা খপ করে অর্থের হাত থেকে নিয়ে গ্যালারিতে ঢুকে দেখলো ধ্রুবর কয়েক হাজার ছবি। ও চোখ কপালে তুলে বলল, ভাইয়ার এত ছবি? এটা কি ভাইয়ার ফোন? ফোনের স্ক্রিনেও ধ্রুবরই ছবি। অর্থি হেসে বলল, আসলে কয়েকদিন আগে আমাদের ফোনটা নষ্ট হয়ে গেছে। ধ্রুব ভাইয়ার দুটো ফোন দেখে উনি একটা আমাকে দিয়ে বললেন আমাকে কিছুদিন ইউজ করার জন্য দিয়েছেন, ফোন কিনলে ফেরত দিয়ে দিও। নিধি হেসে বলল, ও আচ্ছা, দুবো ভাইয়ার কিন্তু মন আছে বলতে হবে। এত দামি সেট অন্য কেউ হলে কাউকেই ধরতে দিত না। অর্থি মনে মনে বলল, সেটাই তো, ধ্রুব তো আমি ওর কলিজা চাইলে সেটাই বের করে দেবে। সেখানে একটা ফোন তো নগণ্য। কিছু মুখে বলল, কিন্তু মুখে বলল ধ্রুব ভাইয়া আসলেই খুব ভালো, উনি মনে হয় একটা নতুন মোবাইল কিনেছে। সুজানা বলল। ভাইয়ার নতুন সেট কিনেছে। অর্থির কথার ধরন দেখে বোঝার কোনো উপায় নাই যে সে ধ্রুবর সাথেই সম্পর্কে জড়িত। কোনোভাবেই বোঝার উপায় নেই, আকার ইঙ্গিতেও না, এমনকি চাল চলনেও কঠিন বাস্তবতা অবলম্বন করে ওরা দুজন। ধ্রুবর বাবা খুব রাগী, একবার রেগে গেলে মুশকিল, এজন্যই এত সাবধানতা। সকালে ধ্রুবর ঘুম ভাঙলো অর্থির ফোন কলের শব্দে। রিসিভ করে ও বলল, হ্যালো। গুড মর্নিং। উঠবা এখনই? আর একটু ঘুমাইতাম। কেন? এমনি। তোমার ঘুম জড়ানো গলাটা না শুনলে কি আমার সকাল হয় বলো? আর তোমার ঘুম জড়ানো মুখটা না দেখে কিভাবে দিন শুরু করি তুমিই বলো। ধ্রুব বলল, আমার রুমে এসে এক কাপ চা দিয়ে যাও তো। রুমে আসবো? তোমার কণ্ঠটা একদম অস্থির রকমের সুন্দর লাগছে। ধ্রুব বলল, ভয় পাচ্ছ? আসলে আবার আমাকে ভুলেই জড়িয়ে ধরো কিনা সেটা ভেবে। কন্ট্রোল আছে আমার, তারাও আসছি। অর্থি ফোন রেখে রান্নাঘরে চলে গেল চা বানানোর জন্য। গিয়ে দেখলো নিধি এক কাপ চা কাপে ঢালছে। ও বলল, এ কি নিধি আপু, তুমি রান্নাঘরে এসছো কেন? আমাকে বললেই তো আমি চা নিয়ে দিতাম তোমাকে। আমার জন্য না, দুবো ভাইয়াকে এক কাপ চা দিয়ে আসি। অর্থির মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। ধ্রুব তো ওর হাতে চা খেতে চাইছিল, কিন্তু নিধি চা বানিয়ে নিয়ে যাচ্ছে। নিধিকে ওর ঘুমে জড়ানো চেহারাটা দেখবে, মানতে পারছে না অর্থি। মনকে বোঝালো, নিধি তো ওর ছোট বোন, অত কিছু ভাবলে চলে না। একটা দিন চা নিয়ে যেতে চেয়েছে, যাক না, ধ্রুব তো আমারই। মনকে সান্ত্বনা দেওয়ার পরও মন বুঝতে চায় না, কেমন যেন খচখচ করতে লাগলো। নিধি কেন যাবে ওর ঘরে? নিধি চা নিয়ে গিয়ে দরজা নক করলো। ধ্রুব বলল, আসো ভেতরে। নিধির মনে হচ্ছিল ধ্রুব বোধহয় ওর জন্য অপেক্ষা করছিল। নিধি রুমে ঢুকে চায়ের কাপ টেবিলের উপর রাখলো। ধ্রুব বলল, আমার সেবা করো একটু, মাথায় হাত বুলিয়ে দাও, একটু আরামে শুয়ে থাকি। নিধি মুখ টিপে হেসে ধ্রুবর বিছানার কাছে গেল। ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে আছে। ও ভেবেছে রুমে অর্থি এসেছে। নিধি এসেছে সেটা টের পায়নি। এদিকে ধ্রুবর এমন আদুরে আদুরে কথাবার্তা শুনতে শুনতে নিধির মনে খুশির জোয়ার বইছে। ও ধ্রুবর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ধ্রুব আরামে চোখ বন্ধ করে আছে। নিধি হাত বুলাচ্ছে আর মুগ্ধ হয়ে চেয়ে আছে ধ্রুবর সুন্দর মুখটার দিকে। কি সুন্দর দেখতে ধ্রুব। অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয় শুনে লাফিয়ে উঠে বসলো ধ্রুব। দেখলো বিছানায় শিওরে নিধি বসে আছে। ওর মেজাজটা চরম খারাপ হয়ে গেল। নিধি এখানে কেন? ও বলল, নিধি তুই? নিধি হেসে বলল, আমি বুঝতে পারোনি? না, আমি তো ভাবলাম। কথাটা বলতে গিয়েও থেমে গেল ধ্রুব। কি ভেবেছে সেটা তো বলা যাবে না, তাই চুপ করে রইল। নিধি জিজ্ঞেস করলো, কি ভেবেছিলে? আন্টি এসেছে সেটা ভেবেছিলে? ধ্রুব কোনো জবাব না দিয়ে উঠে গিয়ে বাথরুমে ঢুকে গেল। মেজাজটা খুব খারাপ হয়ে গেছে ওর। এদিকে নিধি রুমে ওর অপেক্ষায় বসে রইল। অন্যদিকে নিজের রুমে রাগে ফুঁসতে লাগলো অর্থি। বাথরুম থেকে বের হয়ে নিধিকে বিছানার উপর বসে থাকতে দেখে মেজাজটা আরো চড়ে গেল ধ্রুবর। ও নিজেকে সামলে নিয়ে বলল, তুই এখানে বসে আছিস যে? বারে, থাকা যাবে না নাকি? যাবে। বলছি যে আমি তো রুমে ছিলাম না, একা একা বসে আছিস, তাই জিজ্ঞাসা করলাম আর কি। নিধি হেসে জবাব দিল, কিছু কিছু অপেক্ষাও সুখের হয়। সব সময় সে অপেক্ষা বোরিং হবে এমন তো কথা নেই। বুঝলাম না, তুই আবার কার অপেক্ষায় আছিস রে? নিধি কিছুই বলল না, শুধু হাসলো। ধ্রুব চুল আছড়ে আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো। নিধি ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। ও দেখে বলল, কি দেখছিস? ভাইয়া, তুমি দিন দিন এত হ্যান্ডসাম হচ্ছ কেন বলো তো? মেয়েদের ছোঁয়া পেলে সবাই হ্যান্ডসাম হয়। কথাটা শুনেই হিংসা জ্বলে গেল নিধি। মেয়েদের ছোঁয়া বলতে ধ্রুব কি বুঝাতে চাইছে? কে সে যার এত বড় সাহস হয়েছে ধ্রুবকে ছুঁয়ে দেখার? ধ্রুবকে জিজ্ঞেস করলো, তাই নাকি? কার ছোঁয়া পেলে? কার আবার? এই বয়সে ছেলেরা কার ছোঁয়া পায়? মানে তুমি কি কারোর সাথে রিলেশনে আছো ভাইয়া? ধ্রুব কোনো জবাব দিল না। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। নিধি রাগে ফুঁসতে লাগলো রীতিমতো। রাগের ঠেলে ওর কান্না পেয়ে যাচ্ছে। ধ্রুব কি কারোর সাথে সম্পর্কে আছে? কিন্তু সুজানা তো বলেছিল ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে রাগ হচ্ছে খুব ধ্রুবর উপর। চাটাও খেয়ে গেল না। নিধি মনে মনে ভাবতে লাগলো, আমার কি কোনো মূল্য নেই তার কাছে? এদিকে অর্থি রান্নাঘরে আন্টির সাথে নাস্তা বানাচ্ছে আর মনে মনে ভয়ানক ক্ষেপে আছে। ধ্রুব কি করছে এতক্ষণ রুমে? নিধি ওর রুম থেকে বের হয়নি এখনো।
রুমে দুজনে মিলে কিসের এত ভাব জমাচ্ছে। রাগ হচ্ছে ধ্রুবের উপর। সে কি জানে না অর্থী কোনো মেয়েকে সহ্য করতে পারে না? ধ্রুব বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে এক বন্ধুর বাসায় চলে গেল। বন্ধুকে নিয়ে দুজনে আড্ডা দিতে দিতে বাইরে হাঁটতে লাগলো। অর্থী নাস্তা বানানো শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখলো। তারপর ধ্রুবর ঘরের দিকে একবার উকি দেখলো। দরজা লাগানো, ভেতরে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। একবার নিজের রুমে গিয়ে ঘুরে আসলো। রুমে সুজানা একাই। নিধি তাহলে কোথায়? আর ধ্রুবই বা কোথায়? ওরাই কি তাহলে রুমের দরজা আটকে কিছু? অর্থীর গা জ্বালা করতে লাগলো। আর সহ্য হচ্ছে না, এখন কিছু একটা করতেই হয়। ও ফোন নিয়ে ছুটে ছাদে চলে এলো। ধ্রুবকে কল দিতে রীতিমতো ঝাড়ি শুরু করে দিল। এতক্ষণ ওর সাথে রুমে কি করা হচ্ছে, তাও আবার দরজা লাগিয়ে দিয়ে। রুমে কিসের প্রেম চলে শুনি? এত ভাব কিসের? ধ্রুব হেসে ফেললো অর্থীর রাগ দেখে। অর্থীকে আরেকটু রাগানোর জন্য বলল, ও কষ্ট করে চা বানিয়ে এনেছে, চা খেয়ে আর যেতে চাচ্ছে না, গল্প করতেছে। কি এতক্ষণ গল্প, তাও আবার রুমের দরজা লাগিয়ে দিয়ে? দরজা লাগাতে হবে কেন? আমি তো যখন তখন তোমার রুমেও যেতে পারি। পারলে এখন গিয়ে গলা টিপে ধরতাম। কার গলা টিপে ধরতা? কার আবার? ওই নিধির। এত কেন? সে কেন তোমার ঘুম ভাঙাবে? অর্থীর রাগ দেখে খুব মজা লাগছে ধ্রুবর। ওর ইচ্ছা করছে আরেকটু রাগিয়ে দিতে। ও বলল, রাখছো কেন? কাজিন না? রাখো তোমার কাজিন। আচ্ছা রাখছি। রাখবা না? ফোন রাখলে এই ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলবো একেবারে। আচ্ছা বাবা, রাখবো না। রাখবো না, তুমি রাগ ঝাড়ো। অর্থী বলল, খুব মজা লাগছে তাই না? আমার রাগ দেখে তোমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা না? আহা, রেগে যাও কেন? আমি গল্প করছি নিধির সাথে, নিধি কি ভাববে? ইস রে, আমার নিধির জন্য দরদও উতলে উঠছে দেখছি। উঠবে না, কাজিন তো। অর্থী আরো রেগে গেল। এখন ধ্রুবকে সামনে পেলে কামড়ে দাগ বসিয়ে দিত একেবারে। ও বলল, কি করছো ওর সাথে? আর বলো না, আমি তো চোখ বন্ধ করে শুয়েছিলাম, হঠাৎ দেখি কেউ একজন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি ভাবলাম তুমি হয়তো, আর আমি চোখ বুজে আছি। তারপর চোখ মেলে দেখি ওটা নিধি। অর্থীর চরম রাগ উঠে গেল। ও কল কেটে দিয়ে ফোন রেখে দিল। ফোন রেখে রাগে গজরাতে লাগলো। ধ্রুব এসব করছে মেয়েটার সাথে, নিশ্চয় খুশিতে গদগদ হয়ে এখন নিধির হাতের পরশ নিচ্ছে। এসব ভেবে রাগে ফুঁসতে লাগলো। অনেকক্ষণ পর রুমে আসার পর দুপুর মা জিজ্ঞাসা করলেন, কই গেছিলি? একটু ছাদে গিয়েছিলাম, ভালো লাগছিল না। শরীর খারাপ লাগছে? না আন্টি, এমনি গিয়েছিলাম। ধ্রুবকে কি ছাদে দেখলি? না তো, কেন? ও নাকি অনেকক্ষণ আগে রুম থেকে বেরিয়ে গেছে। কই যে গেল? কখন গেছে? এই তো 8 ঘন্টা হবে। নিধি তো তাই বলল। নিধি চা নিয়ে গেছে। ও উঠে বাথরুমে ঢুকেছে। বাথরুম থেকে বেরিয়ে চা না খেয়েই নাকি বাইরে চলে গেছে। মেয়েটার খুব মন খারাপ হয়েছে। আন্টির কথা শুনে খুশিতে লাফিয়ে উঠতে ইচ্ছে করলো অর্থীর। তার মানে ধ্রুব এতক্ষণ মজা করছিল ওর সাথে। এভাবে কেউ মজা করে? ছেলেটা পারেও। তবে নিধিকে রিজেক্ট করে দিয়ে এভাবে বাইরে চলে গিয়ে ধ্রুব প্রমাণ করে দিয়েছে অর্থী ছাড়া আর কাউকে ওর ভালোই লাগে না। অর্থী খুশি মনে রুমে চলে গেল। রুমে এসে দেখে নিধি গাল ফুলিয়ে বসে আছে। ও জিজ্ঞেস করলো, কি হয়েছে নিধি রানী, মন খারাপ কেন? কিছু হয়নি। আরে আমাকে বলো, আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। জানো, আমি ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে গেছি, আরও খাইনি। মনে মনে হেসে উঠলো অর্থী। ধ্রুব ঠিক কাজটাই করেছে। ধ্রুব অর্থী ছাড়া আর কারো হাতের চা খাবেই বা কেন? ও সবকিছু জুড়ে শুধু অর্থেই বিরাজ করে, আর অর্থেই করবে। অন্য কাউকে কোনো অধিকার দিতে প্রস্তুত নয় ও। নিধি বলল, আমার মন খারাপ লাগছে খুব। কেন ভাইয়া এরকম করলো? আমি কষ্ট করে চা বানিয়ে নিয়ে গেছি, আর ও এভাবে না খেয়ে চলে যাবে? একটাবার থ্যাঙ্কসও বলবে না? অর্থী বলল, ইস, আসলেই খারাপ লাগাটাই স্বাভাবিক। একবার খেয়ে দেখলো না, আবার থ্যাঙ্কসও বললো না। আমারও শুনে খারাপ লাগছে নিধি। যাই হোক, তুমি মন খারাপ করে থেকো না। নিধি বলল, সেই জন্য মন খারাপ করিনি, মন খারাপ অন্য কারণে। কি কারণ? ধ্রুব ভাইয়া কার সাথে রিলেশন আছে তুমি কি জানো? প্রশ্নটা শুনে মেজাজ গরম হয়ে গেল অর্থীর। তার মানে এই চলছে নিধির মাথায়। সে কারণেই সাত সকালে চা বানিয়ে নিয়ে গেছে ধ্রুবের জন্য। এবার সবকিছু স্পষ্ট হয়ে গেছে। অর্থী বলল, ওই আমি তো জানি না কার সাথে রিলেশন ভাইয়ার। আমাকে কেন বলবে বলো? আমার সাথে ভাইয়ার কথা হয় খুব অল্প, আর সে তো বেশিরভাগ সময় বাইরে থাকে, আমিও বাইরেই থাকি। ভাইয়ার সাথে আমার তেমন কথা হয় না। নিধি আর কিছু বলল না। এমন সময় সুজানা রুমে এসে ঢুকলো। নিধির মন খারাপ দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে ওর। অর্থী সুজানার দিকে তাকিয়ে বলল, ধ্রুব ভাইয়া কার সাথে রিলেশন করে তুই জানিস? বলেই চোখ মারল। সুজানা মুখ টেপে হাসলো, তারপর বলল, ভাইয়া রিলেশন করে? কি বলিস এসব? ওর তো মেয়েদের সাথে তেমন কথাই বলতে শুনিনি কখনো। ও আবার কার সাথে প্রেম করতে যাবে? নিধি বলল, তুমি শিওর ভাইয়ার কারোর সাথে অ্যাফেয়ার নেই? শিওর। কেন বলতো? এটা নিয়ে কিছু হয়েছে? এতক্ষণে নিধির মুখ থেকে মেঘ সরে গেল। ও হাসার চেষ্টা করে বলল, না, কিছুই হয়নি। ভাইয়া বলেছিল একটা মেয়ের ছোঁয়া পেয়ে দিন দিন সুন্দর হচ্ছে ও, সেজন্য ভাবলাম কার ছোঁয়া পেয়েছে। সুজানা হেসে বলল,
ও এই কথা জন্য চিন্তা করিস কেন, ভাইয়া যে দুষ্টু, ও তো দুষ্টুমি করে এসব বলেছে। ওর কারোর সাথে অ্যাফেয়ার নেই। আসলে অনেক দুষ্টু, কিন্তু চা কেন খায়নি আমার? হয়তো চা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার ভাইয়া আবার ঠান্ডা চা পছন্দ করে না, সবসময় গরম চা খায়। সুজানার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিধি। বসে বসে ধ্রুবর ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে অর্থী এখন মনটা খুবই ভালো। ধ্রুবের জন্য খুবই ভালো লাগছে ওর। ধ্রুবকে আরো বেশি বেশি ভালোবাসতে ইচ্ছে করছে। অর্থীর ধ্রুবের ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। ধ্রুব বাসায় ফিরে দেখলো মা টেবিলে খাবার নিয়ে বসে আছেন, চেয়ারে নিধি বসে আছে। ওকে দেখেই মা বললেন, কি রে, কোথায় গিয়েছিলি এভাবে না বলে? ধ্রুবর মেজাজ খারাপ হয়ে গেল অর্থীকে দেখেই। বলল, বলে কি কোথাও যাওয়া যাবে না? আমি কি বাচ্চা? মা হেসে বললেন, যাওয়া যাবে তোর, মেয়েটা কষ্ট করে চা বানিয়ে নিয়ে গেল আর তুই খাসনি? ও কষ্ট পায় না বল? আমার ঠান্ডা চা ভালো লাগে না খেতে। বললে তো আরেক কাপ বানিয়ে দিত। আম্মু এক কাপ চা খাইনি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? নিধি ফ্যাল ফ্যাল করে ধ্রুবর দিকে চেয়েছিল এতক্ষণ। ও বুঝতে পারছে না ধ্রুব এভাবে রেগে থাকে কেন ওর উপর। সে কি কোনো কারণে ওর উপর বিরক্ত? নিধির দিকে একবার চেয়েও দেখলো না ধ্রুব। চুপচাপ নিজের রুমে চলে গেল। আম্মু খেতে ডাকলে রুম থেকে জবাব দিল, ও বাইরে থেকে খেয়ে এসেছি। নিধির আরো মন খারাপ হয়ে গেল। ও এতক্ষণ না খেয়ে বসেছিল ধ্রুবর জন্য, এবার একটু বেশি মন খারাপ হলো ওর। ও মন খারাপ করে উঠে বারান্দায় চলে গেল। ধ্রুব অর্থীকে টেক্সট পাঠিয়ে দিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসার বাইরে গিয়ে ওট করতে লাগলো ওর জন্য। অর্থী বেরিয়ে এলো, ওকে নিয়ে ভার্সিটিতে একসাথে চলে গেল। অর্থীকে ওর কলেজে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে গেল ধ্রুব। ক্লাস শেষ করে অর্থীকে বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে। ধ্রুব এসে সময় মতো ওকে তুলে নিল। তারপর দুজনে মিলে ঘুরতে চলে গেল। রিক্সা উঠে ধ্রুব বলল, নিধিটা এসে বড্ড জ্বালাচ্ছে আমাদের। অর্থী মুচকি হেসে বলল, সকালে তো আমার মেজাজ খারাপ করে দিয়েছিল। আমারও কি কম মেজাজ খারাপ হয়েছে? মেয়েটা আঠার মতন পিছনে লেগে থাকে। আমি রুমে গেলে বাইরে থেকে উকি ঝুঁকি মারে, বারবার দরজায় গিয়ে উকি দেয়, আবার কখনো কখনো বারান্দায় ঘুরঘুর করে। কাল থেকে প্রচুর জ্বালাচ্ছে মেয়েটা। হ্যান্ডসাম ছেলেদেরকে একটু একটু প্রবলেম তো ফেস করতেই হবে, হবে না? দূর আর বলো না, আমি হ্যান্ডসাম? তোমাকে এই টি শার্টে আরো যা লাগে না, উফ, একদম মাথা খারাপ করার মতো। এখন আমি যদি একটা ছেঁড়া পাঞ্জাবি পরি, সেটাতেই তো তোমার আমাকে সুন্দর লাগবে, বুঝেছো? অর্থী হো হো করে হেসে ফেলল। তা ঠিক বলেছো ধ্রুব বাবু, তুমি যা পড়বা তাতেই আমার ভালো লাগবে, আর কিছু না পড়লেও ভালো লাগবে। অর্থী লজ্জায় লাল হয়ে গেল একদম। লাল টুকটুকে মুখখানি ধ্রুবর কাঁধে গুজে দিতে লাগলো। ধ্রুব বলল, অর্তি শোন, একটা কথা বলি। বলো। আমাকে কখনো ভুল বুঝবে না তো? আজকেই তো সকালে ভুল বুঝে রাগ দেখাচ্ছিলে। তোমার রাগকে আমার ভয় লাগে অর্থি। ধ্রুবর কথা শুনে একটু অবাকই হলো অর্থী। ছেলেটা ওকে এত ভালোবাসে। ও বলল, সরি ধ্রুব, আর কখনো এমন রাগ দেখাবো না, আর তোমাকে ভুলও বুঝবো না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? এতদিন একসাথে থাকার পরও আমাকে তোমার অবিশ্বাস হয়? সরি বললাম তো ধ্রুব, আমাকে মাফ করা যায় না? ধ্রুব অর্থীর যতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, এভাবে মাপ চাইতে হবে না পাগলি। এমন কোনো ভুল করনি যার জন্য ক্ষমা চাইতে হবে। অর্থী কিছু বলল না। ধ্রুবকে বরাবরই খুব বিশ্বাস করে, কিন্তু অন্য কোনো মেয়েকে ওর সাথে সহ্য করতে পারে না, এই আর কি, এর বেশি কিছুই না। ও ধ্রুবর হাতটা শক্ত করে চেপে ধরে রইল। একে অপরকে বারবার করে বলতে লাগলো হারানোর ভয়টা কতটা পায়। বিকেলবেলা ধ্রুব রুমে শুয়ে আছে। অর্থী টিউশনি করাতে গেছে। ও শুয়ে শুয়ে ফেসবুকে টুকটাক ঘোরাঘুরি করছে। এমন সময় নিধি দরজা এসে দাঁড়ালো। ভাইয়া আসবো? ধ্রুব চমকে পিছন ফিরে তাকাতেই বেশ অবাক হলো। নিধি একটা নীল রঙের শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসে দাঁড়িয়ে আছে। ওকে খুব সুন্দরই দেখাচ্ছে, কিন্তু ধ্রুব চোখ ফিরিয়ে নিয়ে বলল, কিরে বউ সেজেছিস যে? নিধি লাজুক ভঙ্গিতে বলল, আমাকে কেমন লাগছে ভাইয়া? তোকে? ধ্রুব একবার আপাতমস্তক তাকিয়ে বলল, অনেক বেশি সুন্দর, একদম রাস্তার পাগলির গুলোর মতো। বলেই হো হো করে হেসে উঠল। নিধি বলল, ভাইয়া তুমিও না, সারাক্ষণ ফাসলামি। নিধি এসে ধ্রুবের বিছানার পাশে বসলো। ধ্রুবের কোনো ভাবান্তর নেই, সে দিব্যি ফোন গুতিয়ে যাচ্ছে। নিধি বলল, ভাইয়া। ধ্রুব তবুও ওর দিকে তাকালোও না। নিধি আবারও ডাকলো, এই ভাইয়া শোনো না। ধ্রুব মুখ তুলে তাকালো। কিরে বল, তুই বিছানায় বসে আছিস? আমি খেয়ালই করিনি। নিধি বলল, ভাইয়া বেড়াতে যাবো রে, নিয়ে যাবি আমাকে? ও দোটানায় পড়ে গেল। ছোট বোন বেড়াতে যেতে চাইছে, নিয়ে যাওয়া উচিত, কিন্তু অর্থী তো কিছুতেই এই মেয়েটাকে সহ্য করতে পারে না। তাহলে কিভাবে যাবে ও? ধ্রুব বলল, সরি রে, খুব টায়ার্ড লাগছে, আজকে না, আরেকদিন নিয়ে যাই। আজকেই যেতাম, অনেক যত্ন করে শাড়ি পরে সাজলাম বাইরে যাব বলে। শাড়ি পরার আগে আমাকে বলবি না? আমি কি আর জানি তুমি যাবে না? আমি তো ভেবেছিলাম আমি শাড়ি পরেছি দেখলেই তুমি নিয়ে যাবে। আমার মতো সুন্দরী একটা মেয়ে যেতে চাইছে সাথে, তাও না করছো। ধ্রুব হো হো করে হেসে বলল, বাহ বাহ, নিজের গুণ নিজে গাইছিস।
আমিও তো মজা করছি ভাইয়া, এবার ওঠো, আমাকে নিয়ে যাবে, চলো। এতবার উপরে বলার পরও ধ্রুব কিছুতেই রাজি হলো না। নানান অজুহাত দেখাতে লাগলো। নিধি ধ্রুবের মায়ের কাছে গিয়ে নালিশ জানালো। ধ্রুবর মা এসে ওকে কয়েকবার করে বলল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কি করবে বুঝতে পারলো না। অর্থিকে মেসেজ পাঠিয়েও কোনো উত্তর পেল না। নিশ্চয়ই ফোন সাইলেন্ট করে রেখে পড়াচ্ছে বাচ্চাদের। মায়ের অনুরোধে বাধ্য হয়ে ধ্রুবকে বেরিয়ে পড়তে হলো নিধিকে নিয়ে। বাইকে তুলে নিয়ে অনেক দূর ঘুরতে গেল। নিধি বাইকে বসে পিছন দিক থেকে শক্ত করে চেপে ধরে রইল ধ্রুবকে। ধ্রুবর ভালো লাগার পরিবর্তে মেজাজ ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। অর্থের জায়গাটা তো আর কাউকেই দিতে পারবে না, সেটা যেই হোক না কেন। কিন্তু এখন নিধিকে কিছু বলাও যাচ্ছে না, চুপচাপ সহ্য করে গেল। বাইক থেকে নেমে নদীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে ধ্রুব ও নিধি কথা বলছিল। নিধি এটা সেটা জানতে চাইছিল আর ধ্রুব শুধু উত্তর দিচ্ছিল। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। নিধি পাশাপাশি হাঁটতে হাঁটতে ধ্রুবর হাতটা ধরে ফেললো হঠাৎ। আলতো করে আঙুল ছুঁয়ে দিয়ে আঙুল থেকে ধীরে ধীরে হাতে হাত রেখে হাঁটতে ওর খুবই ভালো লাগছিল। এদিকে ধ্রুবর রাগ উঠে যাচ্ছে। ওর জন্য খুব অপ্রস্তুত আর বিরক্ত লাগছে। এভাবে হাত ধরবে কেন? অসহ্য রকম ব্যাপার এটা। নিধিকে ওকে নিয়ে কিছু ভাবছে নাকি? প্রেমে পড়ছে ওর, নাকি ভালোবাসে? ধ্রুব এসব ভাবছিল। অন্ধকার নেমে এসেছে, এবার ফেরা দরকার। ধ্রুব বলল, চল ফিরে যাই। আর একটু দাঁড়াই। অনেকক্ষণ হলো এসেছি তো, এবার ফিরে যাওয়া দরকার। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে চারদিকে। নিধি কিছু না বলে আস্তে আস্তে ধ্রুবর কাছ ঘেঁষে দাঁড়াতে লাগলো। এদিকে ধ্রুব খুব অপ্রস্তুত ফিল করছে। নিধি কথা বলতে বলতে ধ্রুবর বুকের সাথে ঘেঁষতে লাগলো। সন্ধ্যার আবছা অন্ধকারে একলা নদীর তীরে দাঁড়িয়ে রোমাঞ্চিত হয়ে উঠল নিধি। কিন্তু ধ্রুবর নিজেকে খুব ছোট ছোট লাগছে। এভাবে কাছে আসতে চাইছে কেন নিধি? অর্থিকে ঠকানো হবে তাহলে। নিধিকে কিছুতেই কাছে আসতে দেওয়া যাবে না। ধ্রুব কিছু বলার আগে নিধি ওর বুকে মাথা রেখে একদম জড়িয়ে ধরলো ওকে। নিধি ভেবেছিল এভাবে আবেশে মিশে গিয়ে ধ্রুব ওকে জড়িয়ে ধরবে, কিন্তু ধ্রুব আস্তে আস্তে করে ওর মুখটা তুলে বলল, নিধি, আমি তোর বয়ফ্রেন্ড না। বোন আছিস, বোনের মতোই থাক, এর বেশি কিছু চেষ্টা করিস না। কথাটা বলেই ধ্রুব দ্রুত হেঁটে হেঁটে চলে যেতে লাগলো। অন্ধকারে ওকে একা ফেলে যেতেও খারাপ লাগছে। ধ্রুব একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো চুপচাপ। নিধি কান্না করতে করতে এগিয়ে এলো, কিন্তু ধ্রুবর সাথে দাঁড়ালো না। সোজা হেঁটে একদম ঘাটে চলে এলো। ধ্রুব ঘাটে বসে বাইক স্টার্ট দিয়ে ওকে উঠতে বললো। নিধি চুপচাপ উঠে পড়লো। কেউই আর কোনো কথা বললো না। গাড়ি চালিয়ে বাসার দিকে যেতে লাগলো ধ্রুব। নিধি এবার ধ্রুবকে টাচ করলো না। ও শুধু নীরবে কান্নাই করে যাচ্ছে। ধ্রুবর খুব খারাপ লাগছে ওকে কষ্ট দেওয়ার কারণে, কিন্তু কি বা করার আছে ওর লাইফে অর্থই আছে। নিধিকে কিছুতেই প্রশ্রয় দিতে পারবে না ও। কিন্তু নিধি ভালোবাসতে চেয়েছে, এতে অপরাধ তো করেনি। ওকে কষ্ট দেওয়া ধ্রুবর খারাপ লাগতে শুরু করেছে। তবুও কোনো কথা বলল না ও। বাসায় ফিরে বাইক থেকে নেমেই ছুটে ভেতরে চলে গেল নিধি। ধ্রুব গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কল দিয়ে অর্থিকে সব কথা খুলে বলল। অর্থি বারান্দা দাঁড়িয়ে কথা বলছিল। উকি দিয়ে দেখলো রুমে নিধি আছে কিনা, কিন্তু নিধিকে দেখা গেল না। এদিকে নিধি ধ্রুবের মায়ের রুমে এসে কান্নাকাটি করে বলতে লাগলো, আন্টি, আমি ধ্রুবকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও আমাকে একটুও ভালোবাসে না। আমি বাঁচবো না আন্টি। নিধি মেয়ে হিসেবে ভালোই। ধ্রুবকে এত ভালোবাসা শুনে ওনার মন গলে গেল। উনি সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না, আমি ধ্রুবর বাবা এলে কথা বলবো। তোকে আমার ছেলের বউ বানাবো, ভাবিস না। ধ্রুবর মা মনে মনে ঠিক করেই ফেললেন নিধির সাথে ধ্রুবর বিয়ে দিয়ে দিবেন। মায়ের মুখে বিয়ের কথা শুনে আঁতকে উঠল ধ্রুব। বিয়ে মানে? মা বললেন, নিধির সাথে আমি তোর বিয়ে দিব। ওকে আমার খুবই পছন্দ। আমি ওকে তোর সাথে বিয়ে দিয়ে আমার কাছে রাখবো। ধ্রুবর মাথা যেন আকাশ ভেঙে গেল। নিজেকে সামনে নিয়ে বলল, এটা কিছুতেই হতে পারে না। আমি ওকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখতাম। আমি হঠাৎ করেই ওকে নিজের বউ ভাবতে পারবো না। দেখ, কতজনেরই তো কাজিনের সাথে বিয়ে হয়। হোক, আমি পারবো না বিয়ে করতে। আমার দ্বারা হবে না এসব। আমি আমার মতো আগে প্রতিষ্ঠিত হব, তারপর ভেবে দেখবো বিয়ের কথা। বিয়েটা না হয় তখন করিস, কিন্তু এখন পাকা কথা বলে রাখলে সমস্যা কই? ধ্রুব মায়ের কোলে মাথা রেখে বলল, আমি অত কিছু জানি না মা। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। আমাকে দিয়ে হবে না কিছুতেই। এরকম করিস না রে ধ্রুব সোনা। নিধি খুব ভালো একটা মেয়ে। আমি মানি ও ভালো মেয়ে। দুনিয়াতে ভালো মেয়ে অনেক আছে। আমার পক্ষে তো সব ভালো মেয়েকে বিয়ে করে নেওয়া সম্ভব না। মা হেসে বললেন, তা তো বলিনি বাবা। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। ওর ভালোবাসার সম্মানটা দিবি না? ওকে ওর ভালোবাসার যোগ্য সম্মান দিতে হবে তো। আমি তো ওকে ভালোবাসি না। আমি অন্যের ভালোবাসার সম্মান দিতে গিয়ে আমার ভালোবাসাকে অসম্মান করতে পারবো না কিছুতেই। আমাকে আর দয়া করে এসব বলতে এসো না। তুই কাউকে পছন্দ করিস? ধ্রুব বলল, শুধু পছন্দ না, আমি ভালোবাসি তাকে, অনেক বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। তুমি নিধিকে কি বলবে তোমার ব্যাপার, কিন্তু আমি নিধির জন্য আমার ভালোবাসার মানুষকে ঠকাতে পারবো না। এতে
সবকিছু ভেসে যায় যাক। মা আর কিছু বললেন না। ছেলের পছন্দের মূল্য ওনার কাছে অনেক, কিন্তু ধ্রুবর বাবাকে তো উনি নিধির কথা বলেছেন। উনি নিধিকেই পুত্রবধূ করবেন বলেছেন। এখন ওনাকে অন্য মেয়ের কথা বলে রেগে যান কিনা সেটা ভাববার বিষয়। তাছাড়া কাকে যে ধ্রুব ভালোবাসে সেটাও চিন্তার ব্যাপার। তবুও মা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি রাতে আর কিছুই বললেন না নিধিকে। এদিকে ওকে তো কথাও দিয়েছেন ছেলের বউ করবে বলে, কিন্তু এখন তো কিছুতেই সেটা সম্ভব না। রাতে নিধুকে কিছু বললে সারা রাত ও না ঘুমিয়ে কেঁদেই বুক ভাসাবে। তার চেয়ে ধীরে সুস্থে ওকে বুঝিয়ে বলতে হবে। রাত বাড়লে ধ্রুব শুয়ে শুয়ে অর্থির সাথে চ্যাটিং করছিল। অর্থিকে বলল এখন থেকে একটু বেশি সাবধানে থাকতে, যেন কেউ কিছু বুঝতে না পারে। অর্থিও ধ্রুবকে সাবধান করে দিল। এমনিতেই বাসায় বিয়ের কথা উঠেছে, এখন কোনোভাবে অর্থির কথা জানতে পারলে বিপদ। অনেক রাতে দুজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নিধি আবারও চা এনে হাজির। ধ্রুব আজ দরজা লক করে ঘুমিয়েছে। নিধি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে গেল। অর্থি ঘুম থেকে উঠে ধ্রুবকে কল দিল ঠিকই, কিন্তু আজকে আর ওর রুমে যেতে পারলো না। এদিকে ধ্রুব চুপচাপ শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো নিধিকে কিভাবে বাসায় পাঠিয়ে দেওয়া যায়। মেয়েটাকে তো বলাও যায় না বাড়ি চলে যাও, না বললে সে যাবেও না, কিন্তু ওকে সহ্য করতে পারছে না অর্থি। ধ্রুবকে নিয়ে প্রচন্ড টেনশন হচ্ছে ওর। ধ্রুব সকালে উঠেই ব্যাগ গুছিয়ে নিল। ওর মাকে এসে বলল, আমি আজ কলেজ শেষে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, 2 দিনের ট্যুর। তুমি বাবাকে ম্যানেজ করে নিও। মা বুঝতে পেরেছেন ছেলে নিধিকে এড়িয়ে যেতে চাইছে, তবুও উনি কিছু বললেন না। ধ্রুবর ভালো থাকা সবার আগে। ধ্রুব কলেজ শেষ করে ওর বন্ধুদের বাসায় চলে গেল। এদিকে নিধি ধ্রুবের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সারাদিন অপেক্ষা করলো ওর জন্য। অর্থির সাথে প্রতি মুহূর্তে ধ্রুবের ফোনে যোগাযোগ হচ্ছে, সেটা তো আর কেউ জানে না। নিধি ধ্রুবের অপেক্ষায় রইল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। অর্থি টিউশনিতে চলে গেছে। নিধি অপেক্ষা করতে করতে যখন রাত নেমে এলো আর থাকতে পারলো না। এসে ধ্রুবের মাকে জিজ্ঞেস করলো ধ্রুবের ব্যাপারে। ওর মা আমতা আমতা করে বললেন, ধ্রুব তো বোধহয় ট্যুরে গেছে, 2 দিনের ট্যুর বলেছিল। কথাটা শুনেই কান্না পেল নিধির। ধ্রুবর জন্য এত অপেক্ষা ওর, এখন যদি জানতে পারে ধ্রুব বাসায় ফিরবে না তবে কেমন লাগে। ও ধ্রুবের রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। অনেক রাত অব্দি অর্থি ও ধ্রুব ফোনেই কথা বললো। ধ্রুব অর্থিকে ভালো মতো বুঝিয়ে বলে ভরসা দিল, আশ্বস্ত করলো ওকে যাতে টেনশন না করে। ধ্রুব শুধু ওর আর ওরই থাকবে, এরকম অনেক কিছু বলে ওকে ভরসা দিল। অর্থি কোনো চিন্তা নেই ধ্রুবকে নিয়ে, কিন্তু নিধি এরকম কান্নাকাটি করছে, পরে আঙ্কেল আন্টি ভুলে গিয়ে নিধিকেই বউ করতে চান কিনা সেটাই ভাববার বিষয়। সত্যিই তাই হলো। ধ্রুবর বাবা বলে দিলেন, ধ্রুবর যে মেয়ের সাথে সম্পর্ক আছে তাকে বাসায় আসতে বলো, আমরা দেখি, আমাদের পছন্দ হলে দ্রুত ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ধ্রুবকে কথাটা বলা মর্তেই ওর মাথায় বাজ ভেঙে পড়লো। এবার কি হবে? অর্থিকে আর আম্মুকে অনেক কিছু বলে বুঝিয়েছিল ও, কিন্তু এখন তো আর কোনো উপায় নেই। অর্থিকে বাবা মায়ের সামনে কিভাবে নিয়ে যাবে ও? সারা রাত টেনশনে ঘুম এলো না ধ্রুবর। নিধি হুট করে এসে একটা গন্ডগোল বাঁধিয়ে দিল। পরদিন সকালে উঠে ধ্রুব চিন্তা করতে লাগলো কি করবে এখন। মাকে কল দিয়ে বলল, আব্বুকে কোনোভাবে ম্যানেজ করে নাও, আমি ফিরে এসে সবকিছু নিয়ে কথা বলবো, আর মেয়েটাকেও দেখা করিয়ে দিব। কিন্তু তুমি দয়া করে নিধিকে বাসা থেকে বিদায় করো। নিধি চলে না গেলে কিছুতেই আমি বাসায় ফিরবো না। ধ্রুবর জেদ দেখে মা অবাক হলেন। ছেলেটা কাকে এত ভালোবাসে যার জন্য এভাবে সবকিছু ভুলে গেছে? কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। মা অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। উনি নিধিকে বুঝিয়ে বললেন, বিয়েটা হবে, আগে ধ্রুব বাসায় ফিরুক, ওর সাথে কথা বলে তোর বাসায় কথা বলবো। এসব বলে উনি নিধিকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। নিধি চলে যাওয়ার পর ধ্রুব বাসায় ফিরল, কিন্তু সমস্যা হয়ে গেল অর্থিকে কিভাবে বাবা মায়ের সামনে নিয়ে আসবে সেটা নিয়ে। কথাটা সবসময় এড়িয়ে যেতে লাগলো। এদিকে নিধি বাসায় গিয়েও ধ্রুবর মাকে কল দিয়ে বারবার জিজ্ঞাসা করছে ধ্রুব কি বলছে। মা ধ্রুবকে চাপ দিতে লাগলেন দ্রুত মেয়েটিকে বাসায় এনে দেখা করানোর জন্য। এবার আর কোনো উপায় নেই, অর্থের কথা বাসায় বলতেই হবে। জানি না তারপর কি হবে। যদি বাবা রেগে যান একটা কঠিন পদক্ষেপ নিতে হবে। সবকিছুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলো ধ্রুব। রুমে পায়চারি করতে করতে চিন্তা করছে ধ্রুব। এদিকে মাকে সামলানো গেল, বাবাকে সামলানো যাচ্ছে না। বাবা বলে দিয়েছেন যেন তাড়াতাড়ি মেয়েটিকে বাসায় নিয়ে এসে আলাপ করিয়ে দেন। পরিচয় হলে যদি পছন্দ হয় তারপর মেয়েটির বাসায় কথা বলবে, নয়তো নিধির বাবা মায়ের সাথে কথা বলবে বিয়ের ব্যাপারে। নিধি দিনে কয়েকবার ফোন দিয়ে ধ্রুবর বাবা মায়ের সাথে কথা বলে। নিধির মাও ফোন দিয়ে ধ্রুবর মাকে প্রেশার দিচ্ছে বিয়ের ব্যাপারে, জরুরি একটা আলাপে বসার জন্য। তাদের মেয়ে ধ্রুবকে খুবই ভালোবাসে, সে নাকি ধ্রুবকে ছাড়া বাঁচবেই না। মায়ের হয়েছে কঠিন যন্ত্রণা, কিছুতেই ধ্রুবর বাবাকে বোঝানো সম্ভব হচ্ছে না। এদিকে ধ্রুবও পারছে না দেখা করিয়ে দিতে। সবকিছু এখন কঠিন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন আর অর্থিকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। কিন্তু বাবাকে ধ্রুব যতদূর চেনে, কোনো পরিচয় ছাড়া অর্থিকে কখনোই উনি ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। অর্থির বাবা অনেক দজ্জাল টাইপের মানুষ। ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অর্থি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে, কিন্তু তার সম্পর্কে ধ্রুবর বাবা কিছুই জানে না। এরকম একটা মেয়েকে উনি কখনোই মেনে নেবেন না। বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে অর্থি। এখন কি হবে ওর জানা নেই। এতদিন বেশ সুন্দরভাবেই সম্পর্কে এগিয়ে চলছিল। ও টিউশনি করে করে পড়াশোনা চালাচ্ছিল, নিজেও দিব্যি ভালো মতো চলছিল। এখন সবকিছু বন্ধ হয়ে যাবে।
শেষ ভরসা যে বাড়িতে আশ্রয় নিয়েছে, আজ সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এ বাড়ির প্রতি যে মায়া জন্মেছে সেটা কাটিয়ে ফেলতে হবে। হারাতে হবে সুজানার সাথে বন্ধুত্ব, আর জীবনের সবচেয়ে মূল্যবান যে মানুষটা, সেই ধ্রুবকেও হারাতে হবে। আঙ্কেল যদি কিছুতেই মেনে না নেন, তাহলে ধ্রুবকে হারিয়ে ফেলতেই হবে। ধ্রুবকেও হারিয়ে এ বাড়ি ছেড়ে চলে গিয়ে বাঁচতে হবে ওকে। একা একা কিভাবে বাঁচবে ও? এসব ভেবে ভেবে খুব কষ্ট হচ্ছে অর্থির। ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। এদিকে ধ্রুবর বারবার ফোন দিচ্ছে ওর নাম্বারে। ধ্রুবর টেনশন বেড়ে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। টেনশনে ওরও কান্না আসছে রীতিমতো। নিধি সারাক্ষণ ফোন দিয়ে মায়ের মাথাটা খারাপ করে দিচ্ছে। এবার যদি অর্থির সাথে সম্পর্কের কথা না জানে, তাহলে নির্ঘাত মা বাবা ওর সাথেই বিয়ে ঠিক করে ফেলবেন। ধ্রুব আগে জানতো শুধু মেয়েরাই এরকম সমস্যায় পড়ে, এখন সেই ধারণাও ভাঙলো, ছেলেরাও পড়ে। এখন কিছুতেই বুঝে উঠতে পারছে না কি করবে। মা এসে ধ্রুবর ঘরে ঢুকলেন। ধ্রুব বলল, কিছু বলবে? তুই মেয়েটিকে নিয়ে আসিস না কেন বাসায়? মা, তোমার কি এছাড়া আর কোনো কথা নেই? এভাবে রেখে যাচ্ছিস কেন? রাখবো না? সব সময় এই এক কথাই জিজ্ঞেস করছো, মেয়েটিকে কেন নিয়ে আসি না, কেন নিয়ে আসি না? এত তাড়া কেন তোমাদের? আমি আগে একটা ভালো জব নেই, তারপর না হয় বাসায় কথা বলবো এসব নিয়ে। আমার মানসিক প্রস্তুতির একটা ব্যাপার আছে তো। মা বললেন, সবই তো বুঝি, কিন্তু তোর বাবা কেমন সেটা তো জানিসই। উনি দ্রুত একটা আলাপে যেতে চান। নিধির মা বারবার ফোন করতে ইচ্ছেন, ওনার একটা রেজাল্ট জানতে চাচ্ছেন। মা, এত তাড়া দিয়ে কিছু হয় না। এরকম প্রেশার না দিয়ে একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে করা যায় তো সবকিছু, যায় না? আমি জানি না বাবা, তোর বাবার রাগকে আমি ভয় পাই। কয়টা দিন তো হয়েই গেল, এখন উনি একটা সিদ্ধান্তে আসতে চান। ধ্রুব রেগে বলল, আচ্ছা ধরো আমার গার্লফ্রেন্ডের বাসায় একটু সমস্যা, তার কথা এখন জানাতে পারলাম না, তাহলে কি করবা? জোর করে নিধির সাথে আমার বিয়ে দিয়ে দিবা? তাতে কি তোমার ছেলে সুখী হবে ভেবেছো? আজীবন নিধিকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না, অযথা কেন জোর করছো আমায়? মা আর কিছু বললেন না। কথাটা ধ্রুবের বাবা শুনতে পেলেন। উনি ধ্রুবের দরজায় এসে বললেন, মানুষ করলাম আমরা, আজকে আমাদেরই শাসাও? ধ্রুব জবাব দিল, শাসাইনি বাবা, আমি ভালো মতোই বললাম, যাকে আমার একদমই পছন্দ না তাকে কিভাবে বিয়ে করব? নিজের পছন্দ বলে তো একটা ব্যাপার আছে। নিজের পছন্দকে দেখা করতে বলছি, সেটাও করাও নাই, সেটাতে সমস্যা কি? একটু সময় লাগবে বাবা, একটু সময় দেওয়া যায় না? বাবা রেগে বললেন, নিজের মাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। জানিয়ে দাও, এটা সম্ভব না। আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। আমার একজন পছন্দ আছে, আর যদি আমার পছন্দের মেয়েকে তোমরা মেনে না নাও, তবুও আমি নিধিকে কখনো মানতে পারবো না। প্রয়োজনে আজীবন এরকম সিঙ্গেলই থাকবো। বাবা রেগে গেলেন ধ্রুবর কথা শুনে। এমনিতে ওনার অনেক রাগ, ধ্রুবর আচরণে আরো রেগে গেলেন। ছেলেটা বেয়াদব হয়ে গেছে। উনি রাগ সামনে নিয়ে বললেন, তোমার প্রেমিকার সাথে কথা বলতে চাই, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো বাসায়, নয়তো বাসার ঠিকানা দাও, আমি গিয়ে তার বাবার সাথে কথা বলতে চাই। ধ্রুব একটু সাহস সঞ্চার করে বলল, বাবা, আমি অর্তিকে ভালোবাসি, অর্তিও আমাকে খুব ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। বাবা মা দুজনেই থমকে গেলেন একেবারে। ওনারা কখনো এটা কল্পনাও করেননি। অর্থিকে খুব ভালো মেয়ে হিসেবেই জানেন, কিন্তু ওদের মাঝে সম্পর্ক থাকতে পারে এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। দুজনেই থমকে দাঁড়িয়ে রইলেন। ধ্রুব রুম থেকে বেরিয়ে গিয়ে অর্থির দরজায় দাঁড়িয়ে বলল, অর্তি, আমার রুমে আসো। অর্থি এতক্ষণ বালিশে মুখ বুজে কাঁদছিল। ধ্রুবের কথা শুনে তাকে চেয়ে রইল অনেকক্ষণ। ধ্রুবকে খুবই উদ্বিগ্ন আর উত্তেজিত দেখাচ্ছে। অর্থি উঠে এসে ধ্রুবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? ধ্রুব অর্থির হাত ধরে ওকে টেনে নিয়ে রুমে যেতে লাগলো। অর্থি অপ্রকৃতস্থর মতন ওর সাথে সাথে চলল। সুজানা হাঁ করে তাকিয়ে থেকে সেও ধ্রুবের রুমে চলে আসলো। বাবা মায়ের সামনে এসে ধ্রুব বলল, বাবা মায়ের সাথে মুখোমুখি হতে হবে, আসো। তোমাদের যা বলার আমাদের বলো। আমার শুধু একটাই বলার আছে, সেটা হচ্ছে অর্তিকে ছাড়া আমি আর কাউকেই বিয়ে করতে পারবো না। তোমরা যদি আমাদের সম্পর্ক মেনে না নাও তাহলে নিও না, কিন্তু দয়া করে নিধিকে বিয়ে করতে বলো না। অর্তিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। আর কিছু বলার নেই তোমার? না, আর কিছুই বলার নেই। অর্তিকে অনেকদিন থেকে তোমরা ভালো মতো চেনো, ওর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। ও তো ফ্যামিলি ছেড়ে চলে এসেছে। ধরে নাও ওর কোনো ফ্যামিলি নেই, এতে যদি মেনে নিতে পারো তবে নাও, নয়তো নিও না। ঠিক আছে, খুব তেজ হয়ে গেছে দেখছি তোমার। ভেবেছো এটা বললেই আমরা মেনে নিব? যার ফ্যামিলি পরিচয় নেই, যার ফ্যামিলির সাথে কথা বলতে পারবো না, তাকে কিভাবে মেনে নিই? ফ্যামিলি কি সব? ওর কেউ নেই বলে ওর কি ভালোবাসা অপরাধ? আর নিধির ফ্যামিলি আছে বলে আমাদের ভালোবাসা বিসর্জন দিয়ে ওকে বিয়ে করতে হবে? খুব তর্ক করা শিখেছো। আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে এটা মেনে নিতে পারছি না। আমাকে ভাবতে দাও। ভাবো, তবে আমাকে কখনো ওই মেয়ের সাথে বিয়ে দিতে চেও না। ধ্রুবের মা হঠাৎ বললেন, ঠিক আছে মানলাম, কিন্তু এই মেয়েটার মুখ আর আমি দেখতে চাই না। ওকে আমার অসহ্য লাগছে। আমার বাড়িতেই থেকে আমার ছেলের মাথাটা খেয়েছে।
ধ্রুব আবার এরকম কথার জন্য প্রস্তুত ছিল না। অর্থি আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ও জানতো এরকম কিছু ওকে শুনতে হবে। এটাই তো স্বাভাবিক। এর চেয়ে খারাপ কিছু শোনার আগেই ও এখান থেকে চলে যেতে চায়। অর্থি এক ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। নিজের রুমে এসে বিছানায় বসে কেঁদে ফেললো। সুজানাও পিছে এসে অর্থিকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু অর্থি আর কিছু শুনতে চায় না। মা এখনো কিছু একটা বলে রাগারাগি করছেন ধ্রুবের সাথে। ওর সব শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই। অর্থি ফোনটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সুজানা এসে বলল, ভাইয়া অর্থে তো চলে গেল। ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে বাইরে চলে গেল। কিন্তু বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও অর্থিকে দেখতে পেল না। বারবার কল দিয়ে দেখলো নাম্বার বন্ধ। ধ্রুবর খুবই টেনশন হচ্ছে। ও চিন্তিত মুখে বাসায় ফিরে এলো। ফিরেই মাকে বলল, আর কোনোদিনও ওর মুখ তোমাদের দেখতে হবে না। সে চলে গেছে চিরদিনের মতো, নাম্বারও বন্ধ। আর অর্থি খুবই অভিমানী। জানি না আর কখনো আমাদের যোগাযোগ হবে কিনা। আমি ওকে কোথায় খুঁজবো? ধ্রুব রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে কান্না করে ফেললো। ধ্রুব বিছানায় শুয়ে শুয়ে ভাবছে অর্থি কোথায় যেতে পারে। অর্থির জন্য খুব চিন্তা হচ্ছে ওর। মেয়েটা একটু অভিমানী। অভিমান করে যদি একবারে যোগাযোগ বন্ধ করে দেয় তবে কি করবে ও? অর্থির তো এ জগতে কেউ নেই। ও বাড়িতেও ফিরবে না। তাহলে মেয়েটা যাবে এটা কোথায়? ফোনও বন্ধ, জামা কাপড়, টাকা পয়সা কিচ্ছু নিয়ে যায়নি। সেসব না হয় না গেল, কিন্তু এত রাতে একটা মেয়ে কিভাবে কোথায় যাবে সেটা ভেবে পাচ্ছে না ধ্রুব। অর্থি তো যার তার বাসায় গিয়ে উঠবেও না। এত টেনশন নিয়ে কিভাবে থাকা যায়? রাত বেড়ে গেল। ধ্রুব বিছানা থেকে উঠল না। খাবার না খেয়ে শুয়ে রইল। মা এসে একবার ডেকে গেছেন, ও যায়নি। মা প্লেটে করে খাবার নিয়ে এসে রুমে দিয়ে গেছেন। ধ্রুব বিছানায় শুয়েই আছে। ওর মোটে উঠতে ইচ্ছা করছে না। এভাবে শুয়ে থাকতেই ভালো লাগছে। তাছাড়া এত টেনশন হচ্ছে যে খাবার গিলতেই পারবে না। অর্থি কোথায় আছে সেটাও জানে না। সে খেয়েছে কিনা তাও জানে না। এভাবে দুশ্চিন্তা নিয়ে কিভাবে খাবে ও? পারবে না খেতে। ঠিক রাত 1:30টায় অর্থির নাম্বার থেকে কল এলো। ধ্রুব চমকে উঠে রিসিভ করলো। ওর হাত পা কাঁপছে। অর্থি কাঁপা কাঁপা গলায় বলল, ধ্রুব। বলেই কান্না করে দিল। ধ্রুব বলল, অর্থি তুমি কোথায়? আমি বলো তুমি কোথায়? আমি এক বান্ধবীর বাসায়। কার বাসায়? চিন্তা করো না আমার জন্য, নিজের দিকে খেয়াল রেখো। অর্থি তুমি নাম্বার অফ রেখেছিলে কেন? আমার টেনশন হয় বোঝো না? জানি বুঝি, টেনশন করো না আর। কিন্তু ধ্রুব, আমার যে আর কেউ নেই এই দুনিয়ায়। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে বলতে পারো? আমি তো মরেই যাবো এইভাবে। অর্থির কান্নার শব্দ শুনে ধ্রুব ভেঙে পড়ল। কিভাবে ওকে কিছু বুঝাবে বুঝতে পারছে না ও। অর্থি কেঁদেই যাচ্ছে। ধ্রুবর ইচ্ছা করছে সবকিছু ফেলে ছুটে চলে গিয়ে অর্থির সাথে থাকতে। একমাত্র অর্থিকে নিয়েই লাইফে বাঁচবে ও। আর কাউকেই চায় না ওর জীবনে। অর্থি কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আমাকে ভুলে যাবা ধ্রুব? অর্থি আমি সবকিছু ফেলে তোমার কাছে চলে আসি? বাবা মা কষ্ট পাবেন ধ্রুব। আমি কি করি তুমি বলো? ঠান্ডা মাথায় ওনাদেরকে বুঝিয়ে একটা সমাধানে আসা যায় না? আমার বিশ্বাস ওনারা আমাকে অনেক পছন্দ করে। তোমার মা আমাকে খুব ভালোবাসেন। আমার বিশ্বাস তুমি একটু বুঝিয়ে বললে ওনারা বুঝবে। আচ্ছা তুমি একদম টেনশন করো না, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। দেখি কাজ হয় কিনা। ধ্রুব, তুমি কি নিধিকে বিয়ে করবে? ধ্রুব বলল, না কখনোই না। আমার জান থাকতে ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না অর্থি। এভাবে আজীবন থাকবা? থাকবো, তবুও বিয়ে করবো না ওকে। আর এভাবে থাকা সম্ভব না অর্থি। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার লাইফে তোমাকে লাগবেই। তুমি বাসায় একটু কথা বলে দেখো। রাতে খেয়েছিলে? তোমার কোনো খোঁজ পাইনি, কিভাবে খাই বলো? চিন্তা করো না, আমি ভালো আছি। খেয়ে নিবা ঠিক মতো। আর যাই করো, খাওয়া দাওয়া ঠিক মতো করবা প্লিজ ধ্রুব। ধ্রুব বলল, আচ্ছা তুমিও নিজের খেয়াল রাখবা ঠিক মতো। কার বাসায় উঠেছো? বাসাটা কোথায়? এরপর ধ্রুবকে অর্থি বলল কার বাসায় উঠেছে, কেমন ফ্রেন্ডস এসব। ধ্রুব অর্থিকে বলল, আমি তোমাকে একটা বাসা ঠিক করে সেখানে থাকার ব্যবস্থা করে দিব অর্থি। অন্যের বাসায় কষ্ট করে থাকতে হবে না। দুটো দিন থাকো ওখানে, আমি এদিকে কথা বলে ম্যানেজ করার চেষ্টা করি। এরপর আর কয়েকটা কথা বলে অর্থি ফোন রাখলো। ধ্রুব বুঝে উঠতে পারছে না কিভাবে বাসায় ম্যানেজ করবে। অর্থি ফোন রাখার পর থেকেই ও চিন্তা করছে, মাথায় কিছুই আসছে না। চিন্তা করতে করতেই রাত পেরিয়ে ভোর হয়ে গেল। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে, 10:30টায়। উঠে ফ্রেশ হয়ে বুঝতে পারলো প্রচন্ড খিদে পেয়েছে। ধ্রুব খাওয়ার জন্য বাইরে এসে দেখলো মা বসে আছেন গালে হাত দিয়ে। ও গিয়ে মায়ের পাশে বসে বলল, অফিসে যাওনি? না, ভালো লাগছে না আজকে। তোর আব্বুর সাথে সকালে কথা কাটাকাটি হয়েছে। কি নিয়ে? তোর আর অর্থের ব্যাপারটা নিয়ে। আমি অনেক বুঝালাম, কিন্তু কোনো কাজই হলো না। আম্মু আমি অর্থিকে ছাড়া থাকতে পারবো না মা। ধ্রুব অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে দেখে মা বললেন, মন খারাপ করিস না ধ্রুব। আমি কথা বলে যাচ্ছি তোর বাবার সাথে। আর আমার উপর রেগে থাকিস না। আমি কালকে রাগের মাথায় একটা কথা বলে ফেলেছি, আর অর্থে ওরকম রাগ করে চলে গেল। আমার উপর রেগে থাকিস না বাবা। ধ্রুব মায়ের হাত ধরে বলল, আমি জানতাম তুমি বুঝতে পারবে। অর্থির মতো মেয়ে একটাও হয় না মা। ও খুবই ভালো। আমি ছাড়া আর কেউ নেই ওর। একটু ভেবে দেখো তুমি, কিছুতেই কি বাবাকে রাজি করানো যায় না? মা একটু ভেবে বললেন,
একটা নাটক করলে কেমন হয় বলতো? নাটক মানে? বুঝিয়ে বলতেছি, আগে তুই খেয়ে নে, তারপর। মায়ের আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেল ধ্রুব। মা কিসের নাটকের কথা বলছে বুঝতে পারছে না ও। আব্বুকে রাজি করানোর জন্য কোনো নাটক নয় তো, হতেও পারে, কিন্তু সেটা আম্মুর মাথা থেকে আসলো কেন সেটাই আশ্চর্যের বিষয়। আম্মু যখন পক্ষে এসে গেছে, আব্বুকে রাজি করানো খুব কঠিন কিছুই হবে না। ধ্রুব আম্মুর হাতে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পর মায়ের কোলে মাথা রেখে মেরে পড়লো। মাকে বলল, এবার বলো তো কিসের নাটক? তুই একটা কাজ করবি, বিছানায় শুয়ে থেকে অসুস্থতার ভান করবি। আমরা তোকে হাসপাতালে নিয়ে যাব। আগেই ডাক্তারের সাথে কথা বলে রাখবি। ডাক্তার বলবো অধিক টেনশনে ছেলেটা স্ট্রোক করেছে। ধ্রুব অবাক হয়ে বলল, কি আমাকে সিনেমার গল্প শোনাচ্ছ? সিনেমায় তো এসব ঘটে, সত্যি সত্যি হয় এরকম মনে হয়। একটু অভিনয় করবি, তোর বাবাকে বোকা বানাতে হবে। বাবা বোকা হবে যদি বুঝতে পারে? পারবে না। আমি কান্নাকাটি করে বলবো, যেভাবে পারো ধ্রুবকে বাঁচাও। এভাবে বললে তোর আব্বু আর তোর কোনো ক্ষতি হতে দেবে না। সবকিছুর আগে ছেলের জীবন, আর তুই আমাদের একটা মাত্র ছেলে। ধ্রুব একটু ভেবে বলল, আইডিয়া মন্দ না, একদম পারফেক্ট একটা বুদ্ধি দিয়েছো। আমি তাহলে ডাক্তারের সাথে কথা বলে আসি। যা, আমি এদিকে মানসিকভাবে প্রস্তুতি নেই তোর বাবার সাথে কথা বলার জন্য। মাকে জাপটে ধরে খুশি হয়ে উঠল ধ্রুব। মা যে এত সুন্দর একটা বুদ্ধি দেবেন সেটা ভাবাই যায় না। যদিও একটু কষ্টকর হয়ে যাবে, সিনেমায় সাধারণত এরকম হয়, বেশি টেনশনে নায়ক অসুস্থ হয়ে যায়, কিন্তু বাবা বুঝতে পারলেই খবরই হয়। একটু নিখুঁতভাবে সবকিছু ম্যানেজ করতে হবে, এমনভাবে অভিনয় করতে হবে যেন বাবা কিছুই ধরতে না পারেন। ধ্রুবর পরিচিত এক ডাক্তার আছে, ও প্রথমেই তার কাছে গেল। উনি সব শুনে মাথা ঝাঁকালেন, কিন্তু কিছুতেই রাজি হচ্ছেন না। ওনাকে অনেক টাকা দিতেও চাওয়া হলো, তবুও উনি রাজি হচ্ছেন না। একটু নীতি গর্হিত কাজ হয়ে যায়। ধ্রুব বলল, আঙ্কেল একটু স্যাক্রিফাইস করুন না, আমি ওকে না পেলে সত্যি সত্যি মরে যাব। যা করার আপনাকে করতে হবে। আপনি চাইলেই 2টা লাইফ বেঁচে যাবে, প্লিজ আঙ্কেল। ডাক্তার অবশেষে বুঝলেন, কিন্তু উনি কোনো রিস্ক নিতে রাজি নন। উনি ধ্রুবকে বলে দিলেন রাতে এখানে হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে। তারপর ওনারাই বাসায় ফোন দিয়ে জানাবেন যে ধ্রুবকে লোকজন হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেছে। ধ্রুব তাতেই রাজি হয়ে গেল। এটা সবচেয়ে ভালো হয়, কিন্তু অর্থিকে কিছু জানালো না। অর্থিকে একটু ভয় দেখানো যাবে। ধ্রুব বাসায় ফোন দিয়ে আম্মুর সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে বলল। তারপর সারাদিন কাটিয়ে দিল এদিক সেদিক ঘোরাঘুরি করে। হাসপাতালে কেবিন ঠিক করে রেখে গিয়েছিল দিনেই। সেখানে এসে শুয়ে থাকার অভিনয় করলো। ডাক্তার ওর গায়ের উপর চাদর টেনে দিলেন, এমন ভাবে শুয়ে দিলেন যেন ধ্রুব সত্যি স্ট্রোক করেছে। একটা ইসিজি পেপার রেডি করে রাখলেন, আর কি কি যেন কাগজপত্র রেডি করে দিলেন। রিপোর্ট বানিয়ে রাখলেন, আরো কি কি যেন কাগজপত্র রেডি করে দিলেন। সমস্ত খরচ ধ্রুবকেই বহন করতে হবে। মনে মনে ভাবলো, তবুও যদি ভালোবাসা ফিরে পাওয়া যায়। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে। ধ্রুব ফোন বন্ধ করে রেখে দিল। ঠিক রাত 2টায় ধ্রুবর বাসায় ফোন দেয়া হলো। ধ্রুবর বাবা ফোন রিসিভ করেই বললেন, কে? ধ্রুবর একজন বন্ধু সাথে আছে, সব ব্যাপারে ও ধ্রুবকে সহায়তা করলো। ও ফোন দিয়েছে, বলল, একটা ফর্সা লম্বা মতন ছেলে এই ফোনের মালিক। ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। ওনার পকেটে এই ফোনটা ছিল। ফোনে আপনার নাম্বার পেলাম। সে কি আপনার ছেলে? ধ্রুবের বাবার বুকটা মোচড় দিয়ে উঠলো। এটা তো ধ্রুবর নাম্বার। হাসপাতালের ঠিকানা নিয়ে দ্রুত ওনার স্ত্রী ও সুজানাকে নিয়ে গিয়ে হাজির হলেন। ধ্রুবকে দেখে ওর মা ঢুকরে কেঁদে উঠল। সুজানা অর্থিকে কল দিয়ে জানালো ধ্রুব স্ট্রোক করেছে। অর্থির মাথা যেন আকাশ ভেঙে পড়লো, কান্নায় ভেঙে পড়লো ও। সারাটা রাত কান্না করতে করতে সকালে মরার মতো পড়ে রইল বিছানায়। সারা রাত কান্নাকাটি করে শরীরের অবস্থা করুণ হয়ে গেল অর্থি। সকালবেলা চোখ মেলাতেই পারছে না। ধ্রুবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না ও। ধ্রুবকে ছাড়া যে ও বাঁচতেই পারবে না। ধ্রুব এভাবে পড়ে আছে, ও মানতে পারছে না কিছুতেই। ভোর হতেই বাসা থেকে বেরিয়ে পড়লো অর্থি। ধ্রুবর কাছে ওকে যেতেই হবে। দ্রুত সিএনজি নিয়ে হাসপাতালে চলে এলো ও। এদিকে ধ্রুবর মা কান্নাকাটি করছেন হাসপাতালে বারান্দায় বসে। সুজানাও কাঁদছে। ধ্রুবের বাবা চিন্তিত মুখে বসে আছেন। ছেলের এই অবস্থার জন্য ওনার নিজেকে দায়ী মনে হচ্ছে। ব্যাপারটা কিছুতেই মানার মতো নয়। উনি ভাবছেন কি করবেন এখন। ছেলে সুস্থ হলে অর্থিকে ওর হাতে তুলে দিতেই হবে, কারণ একবার স্ট্রোক করে বেঁচে গেছে, পরের বার নাও বাঁচতে পারে। একমাত্র ছেলেকে হারাতে চান না উনি। ধ্রুবর অসুস্থতায় উনি খুবই মিস করছেন ধ্রুবকে। ও বেডে পড়ে আছে মরার মতো, ওনার কাছে গ্রহণযোগ্য লাগছে না। এদিকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে ধ্রুবকে ঘুম পাড়িয়ে রেখেছে। জেগে থাকলে যে কোনো ভাবে ওরা বুঝে যাবে ধ্রুব ঠিক আছে, সেজন্য এই অবস্থা। সুজানার মা অর্থিকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। ওনার খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য। এখন একটা কিছু সমাধান নিশ্চয়ই হবে, কিন্তু আগে ছেলে সুস্থ হোক। উনি বারবার ধ্রুবর বাবাকে গালি দিচ্ছেন, রাগ দেখাচ্ছেন। অবশেষে ধ্রুবর জ্ঞান ফিরল, অর্থাৎ ঘুম ভাঙলো। ও অনেকক্ষণ চোখ বুজে চিন্তা করতে লাগলো এখন কি বলবে, আর এখন পরিস্থিতি কোন পর্যায়ে আছে সেটাও অনুধাবন করে নিল। ধ্রুবর বাবা এসে রুমে ঢুকলেন। ধ্রুব উপস্থিতি বুঝতে পেরে আস্তে আস্তে চোখ মেলল। উনি ধ্রুবর দিকে তাকিয়ে ওর মাকে ডাকলেন। ওগো, ধ্রুবর জ্ঞান ফিরেছে। ধ্রুবর হাসি পেল, কিন্তু কষ্ট করে চেপে গেল হাসি। বাবাকে এখন খুবই অপরাধী দেখাচ্ছে। বাবা মানতেই পারছেন না ছেলের অসুস্থতার কথা। ধ্রুবর বেশ মজাই লাগছে, আর দীর্ঘ সময় আরামে ঘুম দেওয়ার পর শরীরটাও ঝরঝরে লাগছে।
ধ্রুব ঘুম থেকে উঠে বাবাকে চিন্তিত মুখে দেখে ওর একটা কথাই মনে হলো, এবার আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই, এবার ঠিকই একটা ভালো সমাধান আসবে। মা এসে ধ্রুবর পাশে বসলেন, ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কেমন লাগছে বাবা? ধ্রুব যথাসাধ্য চেষ্টা করলো অসুস্থতার ভান ধরে থাকার, তবে চোখ ঘুরিয়ে অর্থিকে দেখতে পেয়ে ওর দারুণ আনন্দ হচ্ছে। অর্থি এক রাতে কান্নাকাটি করে চেহারা কি বানিয়ে ফেলেছে। ওর মা তো সবটা জানতেন, উনি অর্থিকে দেখেই বুঝে গেছেন মেয়েটা ওনার ছেলেকে কতটা ভালোবাসে। মেয়েটা বাঁচবে না এই ছেলেটাকে ছাড়া। ধ্রুব চোখ বন্ধ করে ফেললো, আবার অসুস্থতার অভিনয় করতে হবে তো। ওর যথাসাধ্য চেষ্টা করলো একজন মারাত্মক অসুস্থ লোকের মতো। বেশ ভালো কাজ হলো তাতে। ওর বাবা ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। ডাক্তার এসে বললেন আর চিন্তার কিছু নেই, কিন্তু ওকে কোনোভাবেই মেন্টাল প্রেশার দেবেন না। ধ্রুবর বাবা চিন্তিত মুখে একবার ছেলের দিকে তাকাচ্ছেন, আরেকবার তাকাচ্ছেন অর্থির দিকে। ওনাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে, আর ধ্রুব মনে মনে বেশ মজা পাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার এটা, অনেকক্ষণ পরে ও চোখ মেলে কথা বলল। আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো ঘন্টা দুয়েক পরে। স্বাভাবিক হওয়ার পর বাবা ওকে বললেন, মন খারাপ করিস না বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর অর্থের সাথে তোর বিয়ে দেবো। ধ্রুব ইচ্ছা করলো আনন্দে লাফাতে, কিন্তু মুখটা অন্ধকার করে রইল। ও অর্থির দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন অর্থি? অর্থি এগিয়ে এসে ধ্রুবর কাছে দাঁড়ালো। ও বলল, আম্মু একটু বাইরে যাবে, অর্থির সাথে আলাদা কথা বলতাম একটু। ধ্রুবর কথা শুনে বাবা আগে বের হয়ে এলেন, তারপর সুজানা ওর মা, সবাই বের হয়ে গেল। ধ্রুব আস্তে আস্তে উঠে বসলো। অর্থি কাছে এগিয়ে আসতে ধ্রুব শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। ধ্রুবর আলিঙ্গন পেয়ে কেঁদে ফেললো অর্থি। কান্না থামাতে পারছিল না কিছুতেই, কাঁদতে কাঁদতে বলল, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ধ্রুব? দূর পাগলি, আমার কিছু হয়নি, আর কিছু হবেও না। আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য কারো আছে নাকি? অর্থি তবুও কাঁদতেই লাগলো। কাঁদতে কাঁদতে ধ্রুবকে জড়িয়ে ধরে রইল। ধ্রুব অর্থির